আমাদের প্রতিটা র এজেন্টের সঙ্গে কানেক্ট করো তাড়াতাড়ি করে। কেন স্যার, কোনো মিশন আছে নাকি? মিশন তো আছে, আগে সবাইকে ডেকে আনো, আমি কথা বলে নিচ্ছি তাদের সাথে। জি স্যার, আমি সবাইকে খবর দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে সব এজেন্টের কাছে মেসেজ চলে আসে। সবাই মেসেজ পেয়ে চলে আসে হেডকোয়ার্টারে। এক এক সব এজেন্ট আসতে থাকে। কিছুক্ষণ পরে সবাই তো চলে এসেছো তাহলে? জি স্যার, সবাই আসছে। কিন্তু স্যার, একজন এখনো আসেনি। কে আসেনি? পারভেজ হোসেন আকাশ, সে এখনো আসেনি। ওটা আবার কে? আকাশ বলতে একে, যা আপনি একে বলেছিলেন। আরে আগে বলবে তো, আমি তোর আসল নামটাই জানি না। আচ্ছা, ও কেন আসেনি, কিছু কি বলেছে? ও তো একটা মিশনে গিয়েছে, সেখান থেকে আসতে তো 3 দিন লেট হবে। তাহলে একটা কাজ করো, তোমাদের যে কারণে ডাকা, তোমরা হয়তো জানো আমাদের বর্তমানে যিনি মেজর ছিল উনি তো এখন রিটায়ার্ড করেছে। স্যার, আমরা তো মাফিয়া ছাড়া আর কাউকে চিনি না। তাছাড়া নিজের পরিবার আর আত্মীয় স্বজনদের বাহিরে আমরা তেমন কাউকেই চিনি না। আচ্ছা, এখন তোমাদের যা বলার ছিল, ওনার হাতে এখনও কিন্তু পারমাণবিক বোমা অ্যাক্টিভ করার শক্তি আছে, মানে ওনার হাতের ওই ছাপ। সেজন্য আমি খবর পেয়েছি ওনাকে কেউ কিডন্যাপ করে ওনার সেই হাতের ছাপ নিয়ে নিতে চায়। কিন্তু স্যার, ওনার এই আঙ্গুলের চাপ চেঞ্জ করে অন্য কারোটা ঠিক করে দিলেই তো হয়। সমস্যা ওখানেই, এই ফিঙ্গার 1 বছর ছাড়া পরিবর্তন করা সম্ভব না, কেননা 3 মাস আগেই পরিবর্তন করা হয়েছে। এখন আর পরিবর্তন করতে গেলে মিসাইল লক হয়ে যাবে। তাহলে স্যার, এখন আমাদের করণীয় কি, তা যদি একটু বলতেন। আমি চাইছি তোমাদের মধ্যে কোনো একজন ওনার বাড়িতে থাকো, ওনাকে সবসময় বিপদের থেকে রক্ষা করতে হবে। এরকম মিশনের জন্য আকাশই যথেষ্ট। কিন্তু আকাশ তো মিশনে। 3 দিনের ভিতরে চলে আসবে। ঠিক আছে, অপেক্ষা করলাম তাহলে। এরপর বাকি এজেন্টগুলো চলে যায় ওদের কাজে। এদিকে গল্পের নায়ক কী করছে সেটা একবার দেখে আসি চলুন। রাতের অন্ধকারে বসে আছে একটা ঘন জঙ্গলের মধ্যে, সাথে রয়েছে আরও কিছু এজেন্ট। ওরা অপেক্ষা করে যাচ্ছে কখন এই জায়গায় ট্রাকগুলো আসবে, কেননা ওরা যেখানে আছে ওই জায়গায় একটা পাহাড়, আর পাহাড়ের নিচে আছে নদী। এর মাঝখানে একটা জায়গা আছে, ওইখানেই রয়েছে কয়েকটা তাঁবু, আর এখানেই হবে আজকের মিশন। কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। ভোর হতে আর 1 ঘন্টা লাগবে তখন। স্যার, এখানে আর কতক্ষণ থাকবো? সেই 4 ঘন্টা ঘরে বসে আছি। ট্রেনিং করানোর সময় তোমাদের তো শেখানো হয়েছিল কিভাবে একই জায়গায় একই পজিশন অনেকটা সময় ধরে থাকা যায়। সেই ট্রেনিং কি ভুলে গেছো? ট্রেনিং তো মনে আছে, কিন্তু দেখছেন না আশেপাশে কত কি অবস্থা। তাও চুপচাপ থাকো। কিন্তু স্যার, আমাকে তো একটু হালকা হতে হবে। 5 মিনিটের ভেতরে আবার ফিরে আসবে, সময় যেন নষ্ট না হয়। জি স্যার, তাই হবে। এইদিকে আকাশ বাকিদের সাথে কথা বলতে থাকে, কেননা বাকিদের এক একজনকে এক একটা জায়গায় রাখা হয়েছে। কেউ গাছের উপরে আর কেউ পাহাড়ের ভিতরে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে হঠাৎ ওখানে 5টা ট্রাক আসে। স্যার, ট্রাক তো এসেছে, এবার করণীয় কি? যেসব যন্ত্রপাতি আনতে বলেছি তা নিয়ে এসেছে তো? সব কিছু এনেছি আমি। এরপর সেগুলো পিট করে নেয়, তারপর দূরবীন দিয়ে দেখতে থাকে, সাথে হলোগ্রাম সেট করে মেশিনের সাথে সেট করে দেয়। এর সুবিধা হলো এক্সরে মতো করে সব কিছু দেখা যাবে, কোন ট্রাকে কি কি আছে সবটা দেখা যাবে। আকাশ সবগুলো ট্রাক দেখতে থাকে এক এক করে। প্রতিটা ট্রাকের মধ্যে মেয়ে আছে, আর ওদের বিদেশে পাচার করে দেওয়াই হচ্ছে এদের মূল কারণ। সবটা আকাশ ওর এজেন্টদের বলে। স্যার, এখন তাহলে আমরা কি করব? আগে দেখো কি কি হয় এখানে। তখনই ওখানে একটা জাহাজ আসার শব্দ ওরা শুনতে পায়। একটা জাহাজ আসতেছে। ওটাকে আসতে দে, যখন ওদের সব লোক বের হবে তখন শুধু টার্গেট করে করে ওদের মেরে ফেলবি। ঠিক আছে, তাই করো। এইদিকে এরা তো ওদের পজিশন নিতে থাকে। অন্যদিকে একজন লোক কল দেয় মেজরকে। ওনাকে কল দিয়ে কিছু কথা বলে। উনি কল কেটে আবার কল দেয় এজেন্সিতে। ওখানে এজেন্সি স্যার কল রিসিভ করে। জি, কে বলছেন? আমি মেজর শাহজাহান বলতেছি। আপনি কেন কল করতে গেলেন? আমি তো বলছি 3 দিন পরে আপনার একটা ব্যবস্থা আমি করে দেব। আমি ওটার জন্য কল করিনি।
তাহলে কেন কল করেছেন? আমার বন্ধুর মেয়েকে খুঁজে পাচ্ছে না। কতদিন ধরে? এই তো 3 ঘন্টা ধরে। স্যার হয়তো কোনো বান্ধবীর বাসায় অথবা ভার্সিটিতে। আরে ওরা পিকনিকে গেছে, ওখান থেকে কারা যেন আমার বন্ধুর মেয়েকে তুলে নিয়ে গেছে। স্যার, এটা তো ওই জায়গার আশেপাশে পুলিশ স্টেশনে খবর দিয়ে জানাতে পারতেন। তুমি তো জানো আমি ওখানকার তেমন কিছু বুঝি না, জানি না। তুই একটা ব্যবস্থা কর। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। এরপর বাকি ডিটেলসগুলো নিয়ে নেয় ওখান থেকে। আসলে শাহজাহান আর রয় এজেন্সির প্রধান, ওরা বন্ধু সেই ছোটবেলা থেকে। এরপর দুজন দুদিকে চলে আসে কাজের ব্যাপারে। এদিকে এজেন্সির স্যার ওই জায়গার পুলিশ স্টেশনে কল দিয়ে জানায় ব্যাপারটা। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ঘটনার স্থানে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের কেউ কোনো ফোন করে নেই। তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে যাও। এইদিকে পুলিশ অফিসার বেরিয়ে পড়ে। তাহলে বুঝলেন তো ভাই, এত দিকে কত রকমের সমস্যা। একটা সমস্যা ঠিক না হতেই আরেকটা সমস্যা এসে হাজির হয়ে যায়। এরা এদের সমস্যার সমাধান করুক, আমরা বরং দেখি আকাশ ওইদিকে কি করছে। এখন কি করবি? ওই মেয়েগুলোকে তো এখান থেকে নামিয়ে নিচ্ছে। ওরা ওদের আগে জাহাজে উঠিয়ে নিক। কিন্তু জাহাজে যদি উঠিয়ে নেয় তাহলে ওদের আমরা বাঁচাবো কি করে? তোদের যা যা বলেছি তা তা কর। এদিকে ওরা মেয়েগুলোকে জাহাজে উঠিয়ে নেয়। তবে একটা কথা, সবাইকে কিন্তু ড্রাগস দেওয়া হয়েছিল, সেজন্য কারো কোনো হুঁশ নেই। একে একে প্রায় 50 জন মেয়েকে জাহাজে ওঠানো শেষ হয়। ততক্ষণে আকাশ আর বাকি এজেন্ট অনেক নিচে নেমে আসে। কিছু কিছু এজেন্ট তো পানির নিচ দিয়ে ওই জাহাজের সাথে নিজেকে আটকে রাখে। এদিকে জাহাজ একটু পরেই চালু দেবে, তখন আকাশ সবাইকে বলে ওই জায়গায় যেন হামলা করতে থাকে। এজেন্টগুলো বোমা গ্রেনেড থেকে সব কিছু নিয়ে ওদের গাড়ি থেকে পুরো আস্তানা ওরা পুড়িয়ে দেয়। এক কথায় ওখানে আর কেউ বেঁচে নেই, সেই জন্য ওরা নিচে নামে। এদিকে জাহাজটাও ছেড়ে দেয়। স্যার, জাহাজ তো ছেড়ে দিয়েছি। চিন্তা করো না, এই স্পিড বোট দিয়ে ওদের ধরবো। বাবু, তোমার সাথে বাকি যে 3 জন আছে তারা এবার জাহাজে উঠে পড়ো। আরও লোকেদের ওপরে নজর রাখতে থাকো। জি, রাখতেছি নজর। এরপর ওরা বোর্ড নিয়ে জাহাজের কাছে যেতে চাইলে জাহাজের ওখান থেকে বাকি লোকগুলো গুলি করতে থাকে। এতে বাবুসহ বাকি যারা ছিল উপরে তারা ওদের মেরে ফেলে। এতে আকাশ আর বাকিরাও জাহাজে উঠে পড়ে। এরপর ওখানে থাকা ইঞ্জিনের কাছে যায়। ওখানে কিছু লোককে আগেই বাবু আটকে রাখে। এবার বল তোদের বাকি প্ল্যান কি, নয়তো তোদের কিন্তু এখানেই মেরে ফেলবো। বলছি ওখান থেকে আর 10 কিলোমিটার দূরে একটা দ্বীপ আছে, ওখানে মেয়েগুলোকে রাখা হবে। এরপর ওখানে আরও কিছু লোক আসবে যারা এই মেয়েগুলোকে কিনে নিয়ে ব্যবসা করাবে। ওই দ্বীপে আনুমানিক কতজন লোক হবে? কম করে হলো 300 জন লোক। আমরা তো মাত্র 15 জন এসেছি। আচ্ছা, দ্বীপটা তো চিনে নিলাম। এখন একটা কাজ করো, জাহাজ ওই দিকে না নিয়ে আমরা যেভাবে বলবো সেভাবে নিতে হবে। সেটা যে সম্ভব না, এই জাহাজ রাবারের সাথে কানেক্ট করা। যদি এটা অন্য কোনো দিক নেয় তাহলে ওরা সাথে সাথে বুঝে যাবে আর সাথে সাথে মিসাইল লঞ্চ করে মারবে। তাহলে এতগুলো মেয়েকে নিব কি করে? এখানে এক্সট্রা বোট তো হবে। জি আছে। লোকটা বোর্ড দেখায়, সেগুলো ওরা পানিতে ছেড়ে দেয়। এরপর সবগুলো মেয়েকে দুভাগে দুটো বোর্ডে উঠিয়ে দেয়। তারপর গুনে দেখে 49টা হলো। বাকি একটা কোথায়? এই 2টাই তো এদের ফেললাম। এই, তুই কি জানিস? বিশ্বাস করুন স্যার, এই ব্যাপারে আমি কিছু জানি না। তোমরা একটা কাজ করো, ওদের নিয়ে সরাসরি হেডকোয়ার্টারে নিয়ে যাও। ওদের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। দরকার হলে হেলিকপ্টারে খবর দিয়ে ওই লোকেশনে আসতে বলো। কিন্তু স্যার আপনি। ওই মেয়েটাকে খুঁজে আসছি। এদিকে ওরা তো বেরিয়ে পড়ে। এইদিকে জাহাজে থাকা লোকের সাহায্যে একটা মেয়েকে খুঁজে পায়। মেয়েটির চেহারা এতটাই মায়াবী ছিল, আকাশ তো শুধু তাকিয়েই আছে। আর কোনো বোর্ড আছে কি? লোকটা এরপর বোর্ড দিয়ে দেয় আরেকটা। ওটা নিয়ে বের হবে। তখন তুমি যে আমাদের সাহায্য করলে, এটা যদি ওরা জানতে পারে তখন? বলবো ওখানে কারা যেন অ্যাটাক করেছে, সেই জন্য আমি একা জাহাজ নিয়ে পালিয়ে এসেছি। ধন্যবাদ আপনাকে। এদিকে এবার যে যার মতো চলে যেতে থাকে। এদিকে বাবু আর বাকি এজেন্টগুলো নদীর ধারে চলে আসে। ততক্ষণে ওদের হেলিকপ্টারগুলোও চলে আসে। মেয়েগুলোকে হেলিকপ্টারে ওঠানোর পরে
স্যারের জন্য অপেক্ষা করতে হবে তো। ঠিকই চলে আসতো, পারবে। তাও ওনার পারমিশন নিয়ে নেই আগে, নয়তো হেডকোয়ার্টারে এসে অনেক কথা শুনতে হবে। এই বলে আকাশের সাথে যোগাযোগ করে, কথা বলতে থাকে। তোমরা চলে যাও কোয়ার্টারে, আমি মেয়েকে পেয়ে গেছি আর ওকে নিয়ে আসছি। জি স্যার, যাচ্ছি আমরা। এইদিকে এরা তো চলে যায়। ওরা যাওয়ার 5 মিনিট পরেই সমুদ্রের মধ্যে অনেক ঢেউ আসে। এতে আকাশের ওয়াকিটাকি পানিতে পড়ে যায়। এইদিকে আপনারা বলবেন, ভাই একটু আগে বলেছেন ওরা নদীতে ছিল, এখন বলছেন সমুদ্রে। আসলে ওরা নদী পার করে সমুদ্রের মধ্যে চলে আসে। এইদিকে হঠাৎ করে সমুদ্রের ঢেউ বেড়ে যায়। ওরা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না এসে উল্টো এখন অন্য দিকে, মানে অন্য একটা দ্বীপে এসে পৌঁছায়। তবে ওদের সাথে থাকা বোট ভেঙে যায়। এদিকে বৃষ্টি শুরু হতে থাকে, সেজন্য ওই বোটে থাকা সব কাপড় আর বোট টেনে এসে একটা পাথরের সাথে রাখে, সাথে বোট যেন ওদের ঝড় আর বৃষ্টি থেকে রক্ষা করতে পারে। এদিকে বৃষ্টি হতে থাকে। আকাশ ওর জ্যাকেট থেকে সব কিছু খুলে আলাদাভাবে রেখে দেয়। ওখানে আকাশ কিছু ট্যাবলেট পায়, সেজন্য পানির সাহায্যে মেয়েটিকে সে ট্যাবলেট খাইয়ে দেয়। এইদিকে ঝড় থেমে যায়। সেই সুযোগে আকাশ ওই বোট দিয়ে ঘরের মতো করে তৈরি করে নেয়, আর ওর যা কিছু আছে সেই সব ওই ঘরের মধ্যে বালুর ভিতরে লুকিয়ে রাখে, যেন মেয়েটি তা বুঝতে না পারে। এইদিকে আকাশ মেয়েটিকে ভিতরে রেখে খাবারের ব্যবস্থা করতে থাকে। সেই জন্য একটা নারকেল গাছে ওঠে, কিছু ডাব পেড়ে আনে, এরপর জঙ্গলের ভিতর থেকে কলা আর কিছু ফল সংগ্রহ করে আনে। এসে দেখে মেয়েটা এখনও ঘুমাচ্ছে, সেজন্য বাইরে বসে আছে। আসলে ওদের যে ডোজ দিয়েছে ওটা অনেক পাওয়ারফুল ডোজ, যা একজন মানুষকে 3 দিন অজ্ঞান করে রেখে দিতে পারে। কিন্তু আকাশ ওকে কিছু ওষুধ খাইয়ে দেয়, এতে মোটামুটি 1 থেকে 1.5 দিনের ভিতরে জ্ঞান চলে আসবে। অন্যদিকে ওই লোকটা জাহাজ নিয়ে যখন দ্বীপে আসে তখন ওখানে থাকা লোক জাহাজে উঠে সব চেক করেও কোনো কিছু পায় না। কিরে, মেয়েগুলো কই? ওদের তো আনতে পারিনি। আনতে পারছি না এর কি মানে? ওদের তো আনতে গিয়েছিলাম, কিন্তু ওখানে কারা যেন হামলা করে ওদের সবাইকে মেরে ফেলেছে আর ওই মেয়েগুলোকে নিয়ে গেছে। আমি এখন এদের কি জবাব দেব? আমি কি করব বলেন? আমাকে না দিলে আমি তো কোনো কিছুই করতে পারবো না। ঠিক আছে। এরপর রবি ভিতরে এসে সবাইকে কথাগুলো বলে। সবাই মন খারাপ করে যে যার মতো করে চলে যায় ওখান থেকে। এই দিকের খবর তো গেল, এখন দেখি হেডকোয়ার্টারের কি অবস্থা। ওখানে সব মেয়েকে আনা হলো, তারপর ওদের হসপিটালে ভর্তি করানো হলো, সবাইকে ইঞ্জেকশন দেওয়া হলো। ওদের অনেক হাই ড্রাগস দেওয়া হয়েছিল, সেজন্য চিন্তা করবেন না। তাও 2 দিন লাগবে, কয়েক ঘন্টা পরে আবার ইঞ্জেকশন দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। এইদিকে ব্যাপারটা এজেন্সির স্যার শাহজাহান চৌধুরীকে জানায়, উনি ওনার বন্ধুকে জানায়। আসলে ওনার বন্ধুও ওনার সাথে একই বাসায় থাকে। তাহলে চল একবার দেখে আসি আমি হাসপাতালে। ঠিক আছে, চল তাহলে। ওনারা বেরিয়ে আসে হসপিটালে। ভিতরে ওনাদের ঢুকতে দিচ্ছে না বলে ওনার পরিচয় দিলে ভিতরে আসতে দেওয়া হয়। ওনারা দেখতে থাকে এক এক করে, কিন্তু ওখানে ওনার মেয়ে নেই। ততক্ষণে এজেন্সির স্যার ওখানে চলে আসে। সব কিছু ঠিকভাবে আছে তো? জি স্যার। তা বন্ধু, ওনার মেয়ে কি এখানে আছে? এখানে ওর মেয়ে তো নেই। বাবু, এখানে আর কোনো মেয়ে কি মিসিং আছে? একটা মেয়ে মিসিং আছে। সে মেয়েটি কোথায় এখন? স্যার, মেয়েটি ঠিক কোথায় আছে তা আমরা ঠিক মতো জানি না। জানো না মানে? আমি ঠিক বুঝলাম না। বাবু এরপর ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তোমাদের মাথায় কি বুদ্ধি বলে কিছু নেই? এই জাহাজে আকাশকে একা ফেলে তোমরা চলে এসেছো। কি করব, উনি আমাদের কমান্ড দিয়েছিল, সেজন্য আমরা ওনার কথা শুনতে বাধ্য হই। তাছাড়া শেষবার ওনার সাথে কথা হয়েছিল জাহাজের ভিতরে, এরপর ওর কথা হয়নি। মানে কি বলছো? আকাশ তোমাদের সাথে আসেনি? না স্যার। এই কথা শুনে স্যার তো অবাক হয়, সাথে বাকিরাও। আমি হেডকোয়ার্টারে যাচ্ছি আর ওখানে খোঁজার ব্যবস্থা করছি। এদের জ্ঞান ফিরলে এদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করে দাও। জি স্যার, তাই করব। এদিকে রাত হয়ে আসাতে কাউকে আর খুঁজতে পাঠানো হয়নি। অন্যদিকে চলুন আকাশ কি করছে তা দেখে আসি। এইদিকে রাতে এখানে অনেক ঠান্ডা পড়েছে, সেই জন্য কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে এখানকার আবহাওয়ার একটু গরম রাখার চেষ্টা করছে।
কিন্তু আকাশ খেয়াল করে মেয়েটির জ্বরে কাঁপতে থাকে। এদিকে গরম কোনো কিছু নেই যে ওকে গরম দেবে, তাও আগুন আরেকটু কাছে নিয়ে আসে যেন মেয়েটিকে গরম রাখতে পারে। কিন্তু আকাশ মেয়েটির শরীরে হাত দিয়ে দেখে ওর জামা এখনও ভেজাই আছে। সেজন্য আকাশ ওর চোখ বেঁধে মেয়েটির জামা প্যান্ট খুলে নেয়। তারপর শুকনো কলা পাতা দিয়ে শরীরটা ঢেকে রাখে এবং আগুনের তাপ আরও বাড়িয়ে নিতে থাকে, যেন জামার সাথে সাথে মেয়েটার শরীরও গরম থাকে। এইদিকে আকাশ আগেই নিজের শার্ট প্যান্ট খুলে শুকানোর জন্য রেখে দেয়, সাথে কিছু পাতা দিয়ে নিজেকে ঢেকে নেয়। এদিকে মেয়েটি ঘুমাচ্ছে। আকাশ মেয়েটির চেহারার দিকে তাকিয়ে আছে, সাথে ভাবতে থাকে, কে গো কন্যা তুমি? কোন জায়গায় থাকো তুমি? তোমাকে যে প্রথম দেখাতে এত ভালো লেগে গেছে যে বলে বোঝাতে পারবো না নিজেকে। মন যে চায় সারাক্ষণ তোমার এই দুই চোখের দিকে তাকিয়ে থাকি। এই চোখে কত যে মায়া ভরা। এদিকে রাত 12টা, সেজন্য কিছু ডাব আর ফল খেয়ে নেয়। এদিকে তখনই মনে পড়ল মেয়েটিও তো কিছু খায়নি, সেজন্য আগুনের পাশে একটা ডাব রাখে যেন তাপে পানিগুলো একটু গরম হয়। 20 মিনিট পরে ডাব কেটে নেয়, কিন্তু পানি খাওয়াবে কি করে? কিছু না খাওয়ালে তো জ্ঞান ফিরবে না। সেই জন্য ওষুধ যেভাবে খাইয়েছে ঠিক সেভাবেই খাওয়াতেই থাকে। কিভাবে খাইয়েছিল সেটা বলা যাবে না, ওটা একদম সিক্রেট একটা ব্যাপার, সেই জন্য বলা যাবে না। রাত পার হয়ে সকাল হয়ে আসে। সকালে সূর্যের আলোতে ওদের জামা শার্ট শুকাতে শুরু করে। এদিকে মেয়েটির উপরে কেউ যেন আক্রমণ না করতে পারে সেই জন্য আগুন চালিয়ে দেয় এবং কিছু কাটার দেওয়াল করে দেয়। এই দ্বীপে তো কেউ থাকে না, সেই জন্য একটা শর্ট প্যান্ট পরেই মাছ অথবা যা পারে শিকার করতে আসে। জঙ্গলের কিছুটা গভীরে এসে একটা হরিণ দেখতে পায়, সেজন্য গুলি করে হরিণটা মেরে ফেলে। ওটা নিয়ে আপাতত চলে আসে ওর আড্ডার এখানে। ওখানে এসে দেখে মেয়েটি এখনও ঘুমাচ্ছে, সেই জন্য আবারও আরেকটা ওষুধ খাইয়ে দেয়। আসলে আকাশ যখন কোনো মিশনে যায় তখন ব্যথার আর ঘুম যেন না আসে ওই রকম কিছু ওষুধ সাথে রাখে, যেন ঘুম আসলে ওই ওষুধ খেয়ে নিতে পারে। কিছুক্ষণ পরে ওই হরিণটাকে পানিতে পরিষ্কার করে নেয়, ততক্ষণ একটা বড় আগুন জ্বালিয়ে নেয় আর পুরো হরিণটাকে রান্না করতে থাকে আগুন দিয়ে। এদিকে রান্না করতে থাকে ঠিক তখনই মাংসের গন্ধ মেয়েটির নাকে যায়। এতে ওর ঘুম ভেঙে চারিদিকে তাকিয়ে দেখে একটা ছেলে কিছু একটা পুড়িয়ে রান্না করছে। সেই জন্য তাঁবু থেকে বের হয়, কিন্তু মেয়েটির শরীরে যে কাপড় নেই সেটা মেয়েটি বুঝতে পারেনি। সেই জন্য ওইভাবে আকাশের পিছনে এসে ডাকতে থাকে, এই যে মিস্টার, কে আপনি? আর এটা কোন জায়গা? আমি কে সেটা পরে জানতে পারবেন। আপনার জ্ঞান ফিরেছে, এটাই অনেক কিছু। কথাটা বলেই পিছনে ফিরে তাকায়, তখনই ইরাকে দেখে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে, এভাবে চিৎকার করছেন কেন? একবার আপনার দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন। ইরা নিজের দিকে তাকিয়ে আবারও চিৎকার করে ওঠে। সেজন্য তাড়াতাড়ি করে আকাশকে জিজ্ঞেস করে, আমার জামা প্যান্ট আর ওইগুলো কোথায়? পেছনে গাছের উপরে আছে, রোদে শুকাতে দিয়েছি। ইরা 1 সেকেন্ডও লেট না করে ওর জামা প্যান্ট পরে নেয়, এরপর রেগে আকাশের কাছে আসে। আপনার সাহস তো কম না? আপনি যা ভাবছেন মোটেও তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি মানে? বিশ্বাস করুন, আমি কোনো কিছু না দেখেছি না করেছি। আমি এখানে এলাম কি করে? আকাশ এরপর সব ঘটনা বলে। সবটা বলা শেষ হলে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কেন? এই যে আমার মতো একটা মেয়েকে কাছে পেয়েও কোনো ক্ষতি করার চেষ্টা করেননি। এটা আমি দায়িত্ব থেকে করেছি। একটা সত্যি কথা বলুন তো। কোন সত্যি? কাপড় চেঞ্জ করার সময় আপনি কিছু দেখেননি তো? আমি চোখ বেঁধে রেখেছিলাম, তারপর আপনার জ্বর চলে এসেছিল, তার উপর ভেজা শরীর, সেজন্য বাধ্য হয়ে খুলতে হয়েছে। সারা রাত আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে যেন আপনার ঠান্ডা না লাগে। এত কষ্ট করার কি দরকার ছিল? একটা অসহায় মেয়েকে সাহায্য করা আমার কর্তব্য, কিন্তু আপনি একটু আগে ওইভাবে বের হয়ে সবটাই তো দেখিয়ে দিলেন। আমি তো জানতাম না। আর তাছাড়া এটা কোন পশু? দেখুন, আমি কিন্তু উল্টোপাল্টা পশুর মাংস খাই না। এটা হরিণের মাংস। লাইফে ফার্স্ট টাইম খাওয়া পড়বে, কিন্তু জানি না কতটা স্বাদ হবে, কেননা মশলা তো নেই তেমন। মোটামুটি জঙ্গল থেকে যা কিছু পেয়েছি তা দিয়ে মশলার কাজ চালিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা এখান থেকে উদ্ধার হব কি করে? আজকের দিনের ভেতরে উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কি করে? যদি আকাশে কোনো হেলিকপ্টারের আওয়াজ শুনতে পান তাহলে আমাকে জানাবেন। তো আপনি কি করবেন? আমি 3 দিন ধরে ঘুমাইনি, খাওয়া শেষ করে একটু ঘুমাবো, তবে একা একা কিন্তু বেশি দূরে যাবেন না। ঠিক আছে,
এদিকে হেডকোয়ার্টারে সবাই চলে এসেছে। ওরা আসার পরেই এখানে 4 থেকে 5টা হেলিকপ্টার নিয়ে আকাশকে খোঁজার ব্যবস্থা করো। কিন্তু স্যার উনি কোথায় আছে সেটাই তো জানি না। ওনার জিপিএসে কোনো কিছুই কাজ করছে না। 2টা টিম পানিতে খুঁজবে আর বাকি 3টা টিম ওখান থেকে যে দ্বীপগুলো আছে ওখানে খুঁজবে। এক কথায় আকাশকে ছাড়া একটা হেলিকপ্টারও যেন হেডকোয়ার্টারে না ফিরে। তোমাদের যদি আরও হেলিকপ্টার আর লোক লাগে নিয়ে যাও। তা আমি আজকে আকাশকে ফেরত চাই। জি স্যার, তাই হবে। আমরা এখনই বের হচ্ছি। এদিকে 7টা হেলিকপ্টারে বের হয় আকাশকে খোঁজার জন্য। এদিকে আকাশ আর ইরা হরিণের মাংস খেতে থাকে। খাওয়া শেষ হলে ইরাকে ওষুধ দেয় খাওয়ার জন্য। সেই জন্য ইরা ওষুধ খাওয়ার পরে, আচ্ছা আমার কি এমনি এমনি জ্ঞান ফিরেছে? এমনিতে কি করে জ্ঞান ফিরবে? তাহলে ফিরলো কি করে? ওষুধ খাওয়াতে হয়েছে, তাও 2বার। আমি তো অজ্ঞান ছিলাম, তাহলে ওষুধ খাওয়ালেন কি করে? আসলে হয়েছিল কি, যা হয়েছে বলেন, আমি এতটুকু রাগ করব না। আকাশ এরপর ইরার কানে কানে কথাগুলো বলে। প্রথমে ইরার তো একটু রাগ হয়েছে, কিন্তু পরবর্তীতে আর রাগটা দেখা যায়নি। কেননা আকাশ দেখতে খারাপ ছিল না, তার উপর বডি দেখে ইরাও কিছুটা ফিদা হয়ে যায়। এদিকে ইরা এখনও জানেই না আকাশের পরিচয়, সেজন্য চুপ করে থাকে। আচ্ছা আপনাকে ওই লোকগুলো কিডন্যাপ করেছে কি করে? আসলে আমি বাবা মার কাছ থেকে জোর করে চলে এসেছিলাম বেড়াতে। ওখানে মোটামুটি 2 দিন ছিলাম। পরের দিন একটু আশেপাশে ঘুরতে বের হই। তখন কিছু লোককে দেখলাম আমার দিকে আসছে। তখন আমি ভয়ে পেছন ফিরে দৌড় দেই। তো আশেপাশে কেউ কি ছিল না? কেউ থাকলে তো আমাকে আর কিডন্যাপ করতে পারতো না। একা একা নির্জন জায়গায় আসলে এরকম তো হবেই। আচ্ছা এরা আমাকে কিডন্যাপ করে কি করতো? ব্যবসা করাতো। কিডন্যাপ করে আমাকে ডলার দিয়ে ব্যবসাও করাতো? তাহলে তো ভালোই ছিল। এই তোমার বয়স কত? সঠিকটা বলবো নাকি ফেসবুকে যেটা দিয়েছি সেটাও বলবো? সত্যিটা বলো। এই তো 23 বছর। তা আপনার? 26 বছর। আমার কি বললেন? দেখে তো মনে হচ্ছে না। আমার তো বয়স আরো কমই মনে হচ্ছে। বুঝেছি, ডোজের প্রভাব এখনো কমেনি দেখছি। আরে ব্যাপারটা তেমন কিছু না। তাহলে ব্যাপারটা কি? আচ্ছা ওরা আমাকে দিয়ে ঠিক ব্যবসা করাতো। আকাশ এরপর ইরার কানে কানে কিছু একটা বলে। সেটা শুনে ইরা তো লজ্জা পায়। লজ্জা পাওয়ার কারণে, ছি ওই লোকগুলো এত নোংরা। ভালো হলে কি আপনাদের তুলে নিত? আচ্ছা আমরা এখান থেকে বের হব কি করে? জানি না কি করে বের হব। আমি কিন্তু এক কাপড়ে বেশিক্ষণ থাকতে পারি না। তাহলে সেগুলো খুলে রেখে দিলেই তো পারেন। আর আপনি লুকিয়ে লুকিয়ে তা দেখেন? যেখানে সুযোগ থাকার পরেও দেখিনি, উল্টো আপনি নিজে এসে দেখিয়েছেন। ওই আমি কি জানতাম নাকি? আচ্ছা এখন তো জানলেন। জেনেছি। তা এখন কি করব? অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এদিকে আকাশ ওর শার্ট একটা খুঁটির সাথে বেঁধে রাখে। তারপর কিছু পাথর দিয়ে বড় করে একে লিখে রাখে, আর ওটার মাঝখানে আকাশ ওর শার্ট রাখে। এমনটা করতে দেখে, এটা কি লিখলেন? আর এই একে মানে কি? আপনাকে এর মানে বুঝতে হবে না। ভালো কথা, এটা দিয়ে আপনার নাম শুরু হয় না তো? তাছাড়া আমরা তো এখনো কারোর নামটাই জানি না। ঠিক ধরেছেন, একে দিয়ে আমার নাম বোঝায়। পারভেজ হোসেন আকাশ। আর আকাশের শর্ট করে একে। আপনার নাম? ইরা চৌধুরী, বাবা মার একমাত্র মেয়ে। তা আপনি? আমি সে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছি। কি করে? সবটা জানাটা কি জরুরি? আমরা তো এখানে বসে আছি, কথা না বললে সময় কাটবে কি করে? ঠিক আছে বলছি। এরপর আকাশ সব কথা বলতে থাকে। ছোটবেলার কথা, কিভাবে হারিয়ে যায়, এই সবটা বলতে থাকে। সবটা শুনে, তারপর তুমি কার কাছ থেকে বড় হয়েছ? বড় হয়েছি রাস্তায়, ওখান থেকে একটা অনাথ আশ্রমে, সেখান থেকে এই পর্যন্ত। তা এখন কি করো বর্তমানে? তাছাড়া বাবা মাকে কখনো দেখলে চিনতে পারবে তো? বর্তমানে এমনিতে বেকার করছি। তাছাড়া বাবা মাকে দেখলে চিনতে পারি, কেননা আমার শরীরে একটা চিহ্ন আছে, যা আমার বাবার শরীরেও আছে। এর বাইরে ওনাদের মুখ কিছুটা মনে আছে বলতে পারেন। ওনাদের সাথে ছোটবেলার ছবিও আছে আমার কাছে। ওই দেখি তো। মানিব্যাগের সাথে আরো অনেক কিছু হারিয়ে গেছে আপনাকে বাঁচাতে।
সরি, আমার জন্য আপনাকে সবটা হারাতে হলো। কিন্তু চিন্তা করবেন না, একদিন দেখবেন আমার জন্যই আবার সবটা ফিরেও পেতে পারেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না, এখন আমি ঘুমাই। আমারও ঘুম পাচ্ছে, চলুন একসাথে ভেতরে ঘুমাই। একসাথে ঘুমানো কি ঠিক হবে? এতটুকু ভরসা করতেই পারি। এরপর ওরা তো শুয়ে পড়ে। এদিকে আবির, বাবু, আরও কিছু এজেন্ট ওরা পুরো সমুদ্র দেখতে থাকে। কয়েকজন তো পানিতে দেখতে থাকে, আবার কয়েকজন দ্বীপের মধ্যে দেখতে থাকে। এদিকে আকাশ আর ইরা ঘুমাচ্ছে। বিকেল হয়ে এলো, ওরা খুঁজে পাচ্ছে না। তখনই আমাদের তো সবগুলো দ্বীপ দেখা শেষ, কিন্তু স্যারকে তো খুঁজে পাচ্ছি না। সবটা তো দেখেছি, কিন্তু একটা দ্বীপ এখনো বাকি রয়ে গেল। কোন দ্বীপ? ওই দ্বীপটা। ওই দ্বীপটা তো অনেক ছোট। আচ্ছা, স্যার উল্টো দিকে কেন যাবে? দেখে আসতে তো অসুবিধা নেই। ওই দ্বীপটা অনেক দূরে তো, সেই জন্য বলছি। সবাইকে মিলে খুঁজে আসি। এরপর ওরা ওই দ্বীপে যেতে থাকে। ততক্ষণে ওদের দুজনের ঘুম ভেঙে যায়, সেজন্য ওরা বাইরে বের হয়। এদিকে আবির ওখানে কিছু একটা দেখতে পায়, সেজন্য দূরবীন দিয়ে একটা লেখা তো দেখতে পায়, সাথে একটা পোশাকও দেখতে পায়। স্যারকে পেয়েছি, তাড়াতাড়ি সবাইকে ওই দ্বীপে আসার জন্য বলো, সবাইকে। ওরা সবগুলো হেলিকপ্টারকে ওই দ্বীপে আসতে বলে। এদিকে আকাশ ভালো করে তাকিয়ে দেখে এটা ওদের এজেন্সির হেলিকপ্টার। এদিকে ইরা এতগুলো হেলিকপ্টার একসাথে দেখা মাত্রই আকাশকে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরাতে আকাশ বুঝতে পারে ইরা ভয় পেয়ে আছে, সেই জন্য। আরে ভয় পাবেন না, ওটা আমাদের উদ্ধার করতে এসেছে। সত্যি বলছেন তো? সত্যি বলছি। হেলিকপ্টারগুলো কাছে এসে একটা ওয়ার্কিটকি নিচে ফেলে আকাশকে দেয়। আসলে এটা দিয়ে আকাশ ও স্যারের সাথে কথা বলতে পারবে, সেই জন্য দেয়। এইদিকে স্যারকে কিছু বলার আগে আবিরকে বলে, জি স্যার, বলো। তোমরা নিচে নামো, তবে একটা কথা, আমার পরিচয় কোনোভাবে ওই মেয়েটাকে দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? জি স্যার, তাই হবে। এইদিকে হেলিকপ্টার নিচে নামে। সবাই নামলে আকাশ ওদের সবাইকে হরিণের মাংস খেতে দেয়। ওরা সবাই খেতে থাকে। এদিকে আকাশ ও স্যারকে কল দিয়ে আগের ঘটনা বলে। স্যার, ওই মেয়েটাকে আমি 2টো হেলিকপ্টার দিয়ে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছি। বাকি 5টা নিয়ে আমি ওই দ্বীপে যাব, যেখানে ওই মেয়েগুলোকে পাচার করে নিয়ে এসে রাখা হয়। ঠিক আছে, তবে সাবধানে থাকবে। আর একটা কথা। কি কথা বলো? আমার পরিচয় যেন মেয়েটি কোনোভাবে না জানে। কিন্তু কেন? যখন ফিরবো তখন বলবো। আমি এদেরও বলে দিয়েছি, এখন আপনাকে বললাম। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে ইরাকে 2টো হেলিকপ্টার করে পাঠানোর ব্যবস্থা করে। তখনই ইরা বলে, আমাদের কি আরও কখনো দেখা হবে না? আমি ফিরে আসি, তারপর আপনার সাথে অবশ্যই দেখা করব। আপনার মোবাইল নাম্বারটা? আপনি যখন নিজের ঠিকানা যাবেন, তখন এদের কাছে ঠিকানা লিখে দিয়ে যাবেন, আমি এসে দেখা করে নেব। সত্যি বলছেন তো? সত্যি বলছি। শেষবার হেলিকপ্টার ওঠার আগে ইরা আকাশকে জড়িয়ে ধরে আর কপালে একটা চুমু দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। এদিকে বাকিরা তো অবাক হয়, সাথে আকাশ নিজেও। ওরা চলে যায়। এদিকে আকাশ বাকিদের নিয়ে ওই দ্বীপে যেতে থাকে। ওই দ্বীপে ওই মেয়েগুলোকে নেওয়ার কথা ছিল। কিন্তু স্যার, এখন কি পাবো সে মেয়েগুলোকে? মেয়েদের তো উদ্ধার করে নিয়েছি, এখন বাকি আছে ওই লোকগুলোকে ধরে নেওয়ার পালা। ওরা ওই দ্বীপের কাছে আসতে ওখান থেকে ফায়ার করা শুরু করে দেয়। এতে কিছু গুলি হেলিকপ্টারে লাগে। স্যার, কি করবে এখন? গুলি করো তোমরা। এরপর শুরু হয় গুলি করা। এদিকে কিছু এজেন্ট তো নিচে নেমে যায়। ওরা নিচে এসে বাকিদের মারতে থাকে। এতে বাকিরাও নিচে নেমে যাওয়ার জন্য সুযোগ পায়। তারপর ওরা এক এক করে সবাইকে মারতে থাকে। ওখানে পুরোটা জায়গায় ওরা খুঁজতে থাকে। ওখানে আরও কিছু মেয়েকে খুঁজে পায়। তারপর ওদের হেলিকপ্টার উঠিয়ে নেয়, কিন্তু কোনো লোককে ধরতে পারেনি যার কাছ থেকে তথ্য পেতে পারে, কেননা সবাই সুইসাইড করে নিয়েছে। সেজন্য মেয়েগুলোকে নিয়ে ফিরে আসতে থাকে। অন্যদিকে ইরা এতক্ষণে হেডকোয়ার্টারে আসে। ওখানে শাহজাহান চৌধুরী আর রফিক চলে আসে। ইরা, তুই আছিস? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আমাকে একজন বাঁচিয়েছে। কে সে? বাবা, ওর নাম আকাশ। আমি ওই ছেলের ডিটেলস জানতে চাই। ওটা দেওয়া যাবে না। সময় হলেই ওই ছেলে আপনাদের সাথে দেখা করে নেবে। কিন্তু ওর পরিচয়? সেটাও বলা সম্ভব না, কেননা আমরা ওর পরিচয় জানি না, শুধু নামটা ছাড়া। এত কিছু জানতে হবে না দোস্ত, আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, এটাই আমার জন্য অনেক কিছু। এখন তাহলে চল এখান থেকে।
ঠিক আছে চল। ওনারা ইরাকে নিয়ে চলে যায়, তবে ইরা এখনও আকাশের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত অনুভব করতে থাকে। কিছু ঘন্টা পরে আকাশ ওখানে আসে, তাও আরও কিছু মেয়ে নিয়ে। এরা কারা? এদের বিভিন্ন দেশ থেকে তুলে আনা হয়েছে। একটা কাজ করো আবির, এদের থেকে এদের ডিটেলস জেনে ওদের বাড়িতে কন্ট্যাক্ট করো আর ওদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার, আমি কাজে লেগে পড়তেছি। এরা এদের কাজে লেগে যায়। অন্যদিকে আকাশ ওখানে ওর স্যারের সাথে কথা বলতে থাকে। তখন আকাশ, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি। কি কথা স্যার? তোমাকে আমাদের আগের যে মেজর ছিলেন তাকে বিপদ থেকে রক্ষা করতে হবে। এটা তো পুলিশের বা ওনার কিছু সেনা করে নিতে পারে। আমি তো এটা ভাবিনি। তাহলে এখন থেকে ভাবনা শুরু করে দিন। ঠিক আছে, দিলাম শুরু করে। এদিকে ইরা বাসায় এসে বসে আছে ওর রুমে। সারাক্ষণ শুধু আকাশের ব্যাপারে ভাবতে থাকে, যা ইরার মা খেয়াল করে। সেজন্য উনি ইরার কাছে আসে। ইরা, কি হয়েছে তোর? তোর শরীর কি এখনো ঠিক হয়নি? আম্মু, আমি ঠিক আছি, কিন্তু আমি মনে হয় কাউকে ভালোবেসে ফেলেছি। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। আচ্ছা, আমাকে ডিটেলস বল তো। ইরা এরপর ডিটেলস বলতে থাকে। ডিটেলস শোনার পরে আমি এতক্ষণে বুঝতে পেরেছি তোর এই কথাগুলো মানে কি ছিল। তুমি বুঝেছো? বুঝেছি, কিন্তু তোর আব্বু সামান্য একটা ছেলের সাথে কি তোর বিয়ে দিতে রাজি হবে? তাছাড়া তোর চাচা, উনি তো সবাইকে সাবেক মেজর, যদিও তোর আপন চাচা নয়, কিন্তু কিভাবে কি করব তাই ভাবছি। আম্মু, আমি এত কিছু জানি না। আমি ওই ছেলেকে বিয়ে করব। তুমি একটাবার ভাবো, যে ছেলে নিজের জীবনের কথা না ভেবে আমার কথা ভেবেছে, আমার কোনো ক্ষতি পর্যন্ত করেনি একবারের জন্যেও। ও তো চাইলে দুটো দিন আমাকে ইচ্ছে অনুযায়ী ভোগ করতে পারত, কিন্তু সেসব কোনো কিছুই করেনি। উল্টে আমাকে সুস্থ করার জন্য অনেক কিছু করে গেছে। তাহলে তুমি ভাবো, ওই ছেলে যদি আমার জীবনে আসে, তাহলে আমার জীবনটা কেমনভাবে সুন্দর হবে। সেসব তো বুঝেছি, কিন্তু তোর বাবা আর চাচা কি রাজি হবে? তাছাড়া ওই ছেলের নাম ছাড়া তো কোনো কিছুই জানিস না। ও আমাকে যাদের হাতে তুলে দিয়েছে, ওরা তো ওকে চিনবে অবশ্যই। সেটা তো বুঝেছি, কিন্তু ওরা তো তোর সামনেই বললো ওই ছেলেকে ওরা চেনে না। তাহলে কি ওই ছেলের সাথে আমার কি দেখা আর হবে না আম্মু? যদি ছেলেটাও তোকে ভালোবাসে বা পছন্দ করে, দেখবি তোকে খোঁজার জন্য অবশ্যই এখানে আসবে। সেটা তো পারবে না, কারণ আমার ঠিকানাও তো ওই ছেলে জানে না। আচ্ছা, এখন তো কিছু না ভেবে তুই ঘুমা, তোকে তো ভার্সিটিতে যেতে হবে। আম্মু, কিছুদিন পরে যাই। ঠিক আছে। দুদিন পরে ইরা ভার্সিটিতে আসে। এদিকে শাহজাহান চৌধুরী একটা কাজে বের হয়। তখন পথেই ওনার উপরে কেউ অ্যাটাক করে, কিন্তু ভাগ্যক্রমে ওখানে আকাশ চলে আসে। কেননা আকাশ শপিং মলে যাচ্ছিল আর পথে এই ঘটনা দেখে গাড়ি থামিয়ে ওখানে যায়। কে তোমরা? আমরা কে তা কি তোকে বলতে হবে? আমাকে নাই বলো কে তোমরা, কিন্তু ওনাকে কেন মারছো? তুই কে যে তোকে বলতে হবে? তোমরা এভাবে বারবার রেগে যাচ্ছ কেন আমার কথায়? এই ছেলেটা বেশি ফটর করতেছে, ওকে আগে শেষ কর, তারপর একে তুলে নিয়ে যাব। আরে তোমরা দেখি কথাই মানবে না, তোমাদের তো একটা ব্যবস্থা করতেই হবে। এই ছেলে তো দেখি অতিরিক্ত কথা বলে, ওকে সাহায্য করতো। এই বলে লোকগুলো আসে ওকে মারার জন্য, কিন্তু ওরা তো কোনোভাবেই আকাশের সাথে পেরে ওঠে না। সেই জন্য কিছুক্ষণ ওরা মার খেয়ে ওখান থেকে চলে যায়। তখন আকাশ গাড়ির ভিতর থেকে ওই লোকটাকে বের করতে যায় যাকে এই লোকগুলো মারতে এসেছিল। গাড়ির ভিতরে তাকিয়ে আকাশ নিজেই অবাক হয়ে যায়। এরপর কোনো কিছু না বলতেই চোখ দিয়ে পানি পড়তে থাকে। এবার কেন পানি পড়ছে তা তো আপনারা আর জানেন না, তবে না জানারই কথা। এই জানা অজানা তথ্যটা আপনাদের পরে জানানো হবে। এখন চলুন সামনে কি হচ্ছে তা দেখে আসি। আঙ্কেল, আপনাকে ওরা মারতে চায় কেন? ওরা আমাকে কিডন্যাপ করতেছে। আসলে আমি একজন সাবেক মেজর। তাহলে কি স্যার ওনার কথাই আমাকে বলেছিল? কি ভাবছো? ভাবছি আপনি একজন সাবেক মেজর, অথচ এভাবে খোলাভাবে কোনো সিকিউরিটি ছাড়া এভাবে চলাফেরা করাটা কি ঠিক হচ্ছে আপনার?
কি করবো বলো? আমার ক্ষতি যে কেউ করতে চাইবে সেটা তো আমি বুঝতে পারিনি কোনোভাবে। এরপর থেকে সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করবেন। কিন্তু তোমার মতো বাহাদুর ছেলে কি পাবো? আমি তো এমনিতে একজন সাধারণ ছেলে। তুমি যে কতটা সাধারণ ছেলে তা তো আমি দেখলামই। তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমার সাথে আসতে পারো। আমি তো শপিং করতে যাচ্ছিলাম। আসলে আমি একটু ক্যাম্পে যাব, যদি তুমি আমার সাথে আরও তাহলে আমার বড্ড উপকার হয়। ঠিক আছে, চলুন তাহলে। ওনারা একসাথে ক্যাম্পে আসে। আকাশকে ভিতরে আসার জন্য বলা হয়েছিল কিন্তু সে আসেনি। সেই জন্য উনি আকাশের মোবাইল নাম্বারটা নিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পরে উনি তো ওনার কাজ করতে থাকে, কিন্তু আকাশ ওখান থেকে চলে আসে। পরের দিন আকাশ কোয়ার্টারে চলে আসে। ওখানে ওর স্যারের সাথে কথা বলতে থাকে। আকাশ, তোমাকে কয়েকটা দিন সাবেক যে মেজর আছে ওনাকে নিরাপত্তা দিতে হবে। জি স্যার, আমি রাজি। তবে আমাকে সেজন্য ওনার বাসাতে থাকতে হবে। ঠিক আছে, আমি সে ব্যাপারে কথা বলে নেব ওনার সাথে। ঠিক আছে স্যার, তবে একটা কথা মনে রাখবেন। কি কথা? আমার পেশা কি এইগুলো ওনাকে বলতে যাবেন না। কেন বলবো না? আমি চাই না, সেজন্য বলবেন না। ঠিক আছে, তাই হবে। এদিকে রাতে ইরা আকাশকে কল দেয়, কেননা এতদিন ইরা অনেক ট্রাই করেছিল কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারেনি, কিন্তু আকাশকে আজকে কল দিতে পেরেছে। এদিকে আকাশ তো চেনে না কে বা কারা কল দিয়েছে, সেজন্য কল রিসিভ করে কথা বলতে থাকে। জি, কে বলছেন? আরে আমি ইরা বলছি। আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। তুমি আকাশই তো? জি, আমি আকাশ। তাহলে তো আমাকে তোমার চেনার কথা। কিন্তু আমি পাচ্ছি না চিনতে। তোমাকে এত চিনতে হবে না, তোমার সাথে আমি দেখা করতে চাই। কিন্তু আমি তো ফ্রি নেই। আমি তো ফ্রি আছি, তোমার সাথে আমি দেখা করতে চাই। তুমি এখনই আমার সাথে দেখা করবে। কোথায় দেখা করতে হবে? ভার্সিটিতে এসে দেখা করতে পারলে ভালো হয়, আমি ওখানেই আছি। ঠিক আছে, আমি আসছি ওখানে। একটু পরে আকাশ ভার্সিটিতে আসে। ওখানে আকাশকে দেখে ইরা তো খুশি হয়ে যায়, সেই জন্য আকাশের হাত ধরে ওর বান্ধবীদের কাছে নিয়ে আসে। তোদের সাথে পরিচয় করিয়ে দেই, ও আমার হবু হাজব্যান্ড। এই কথা বলাতে ওর বান্ধবীগুলো তো অবাক হয়, সাথে আকাশ নিজেও। কিন্তু কি করবে, চুপ করে আছে, আর কি হচ্ছে তা বোঝার চেষ্টা করে যাচ্ছে। ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পরে আকাশকে নিয়ে একটু সাইডে আসে। এখন বলো, আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করব কি করব না সেটা না জেনেই তোমার বান্ধবীদের সাথে এইভাবে পরিচয় করিয়ে দিলে। এই জন্য পরিচয় করিয়ে দিয়েছি যেন তুমি আমাকে বিয়ে করো। তাছাড়া আমাকে কি তোমার পছন্দ হয় না? এখানে পছন্দের কথা আসছে না। তাহলে কি আসছে? দেখো, আমি এখনো বিয়ে নিয়ে কোনো কিছু ভাবছি না। বিয়ে নিয়ে নাই ভাবো, অন্য কি নিয়ে ভাবছো তা তো বলবে। দেখো, আমি আমার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পেয়েছি। ওয়াও, তাহলে তো ভালোই হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি থাকবে আমার কাছে, ব্যাপারটা তো একটু বেশিই জোস। এই মেয়ে বলে কি? পরিচয় করিয়ে দেবে না ওনাদের সাথে? আমি এখনো নিজের পরিচয় ওনাদের দিইনি। তাহলে দেবে কখন? যখন সময় হবে তখনই আমি নিজের পরিচয় ওনাদের দিয়ে দেব। ঠিক আছে, তবে আমি ছাড়া অন্য কোনো মেয়ে যদি তোমার লাইফে আসে তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আমি তো এমনিতেই মেয়েদের ধারে কাছে যাই না ঠিক মতো। এটাই তো আমি চাই, তুমি সব সময় আমার কাছাকাছি থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তাহলে চলি এখন। এইদিকে আকাশ ওখান থেকে চলে আসে। দুদিন পরে আকাশ মেজরের বাসায় আসে। মেজর আকাশকে দেখে চিনতে পারে। আরে তুমি এখানে? জি আঙ্কেল, আপনি তো বলেছেন দরকার পড়লে যেন আপনার কাছে আমি আসি। ভিতরে আসো, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। বসো বাবা। এইদিকে আকাশ ওনার সাথে কথা বলতে থাকে, তখন রফিক চৌধুরী নিচে নামে। ওসি আকাশকে দেখে, বন্ধু কে? আরে ওই তো 2 দিন আগে আমাকে বাঁচিয়েছে। সত্যি কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব? আমার সামনে কেউ বিপদে পড়লে তাকে বাঁচানো আমার দায়িত্ব। এইদিকে এরা তো কথা বলতে থাকে। ঠিক তখনই ওখান থেকে ইরা ভার্সিটিতে যাচ্ছিল। ওর বাবাকে বলতে যাবে, তখনই আকাশকে খেয়াল করে, কিন্তু ভেবেছিল ওর মনের ভুল এটা, সেই জন্য সামনের দিকে যেতে থাকে। তখনই ইরার বাবার কথা শুনে মনে হলো সত্যি ওনার সাথে আরও কেউ ছিল, সেই জন্য আবার পিছনে তাকিয়ে আকাশকে দেখে চমকে যায়। তুমি এখানে? আমি তো এসেছি। ইরা, তুই কি ওকে চিনিস?
আরে আব্বু, ওই তো আমাকে বাঁচিয়েছে। ইরার মুখে এমন কথা শুনে ওনারা তো অবাক হয়ে যায়। ওনারা তো বুঝছে না কি হচ্ছে এখানে। পরে ইরা সবটা ওনাদের বুঝিয়ে বলে। উনি সবটা শুনে আকাশকে ওনাদের বাসায় রেখে দেয়। তুমি যখন আমার বন্ধুর মেয়ের উপকার করছো, আবার আমারও উপকার করছো, তখন তুমি আমাদের বাড়িতে থেকে যাও, আমাদের বিপদ থেকে রক্ষা করো। তুমি তাহলে কাল থেকে ইরাকে ভার্সিটি দিয়ে আসবে আর নিয়ে আসবে। ঠিক আছে, আমি তাহলে আমার সব কিছু নিয়ে এখানে চলে আসব। ঠিক আছে, তাই করো তাহলে। পরের দিন আকাশ ও স্যারের কাছে কথা বলে সবটা ক্লিয়ার করে চলে আসে। পরের দিন থেকে ইরাকে নিয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে আকাশ এখন ইরার কাছে থাকবে। এতে ইরার অনেক আনন্দ লাগছে। এভাবে 7 দিন কেটে যায়। পরের দিন ইরা কোনো একটা কাজে শাহজাহান চৌধুরীর রুমে আসে। তখন উনি একটা দাগ দেখতে পায় ছবির মধ্যে। সেই জন্য জিজ্ঞেস করে, আঙ্কেল, ওই ছবিটা কার? ওই ছবিটা আমার হারিয়ে যাওয়া সন্তান, ওকে আমি 18 বছর আগে হারিয়ে ফেলেছি। আচ্ছা আঙ্কেল, আপনার ওই দাগটা তো আপনার ছেলের শরীরেও আছে। তুমি কি করে জানো? আঙ্কেল, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? কি কথা? আমি যদি ভুল না করি, আকাশ আপনার হারিয়ে যাওয়া সন্তান। কথাটা শুনে শাহজাহান চৌধুরী তো অবাক হয়। অবাক হয়ে প্রশ্ন করে, এটা কি ওই ছেলে বলেছে? আমি যেদিন কিডন্যাপ হই, ও আমাকে বাঁচিয়েছিল। তারপর আমরা একটা দ্বীপে আটকে পড়ি। তখন আমি ওর পিঠে এই দাগটা দেখতে পাই। পরে জিজ্ঞেস করেছিলাম, তখন আমাকে সবটা বলল। পরে আমি ওকে বলেছিলাম ওর পরিবারের কাছে কেন ফিরে যায়নি। তখন বলল ও হারিয়ে যাওয়ার পরে অন্য দেশে বড় হয়েছিল, শুধু আপনাদের চেহারা ওর মনে আছে, এর বাইরে আর কোনো কিছুই মনে নেই। তাহলে ও আমাকে দেখে কেন চিনতে পারছে না? হতে পারে ও কোনো কিছু নিয়ে ভাবছে, কারণ হঠাৎ করে এখন যদি পরিচয় দেয়, তাহলে তো আপনারা ওকে ফেক মনে করবেন, বলবেন যে আপনাদের সম্পত্তির উপর লোভ করার জন্য এসব বলছে। আচ্ছা, ও কিভাবে হারিয়েছে তা কি তোমাকে বলেছে? জি বলেছে। তাহলে বলো আমাকে। শুধু কি আপনি একাই শুনবেন? বাকিদেরও তো শোনার জন্য সুযোগ দিতে হবে। আর কে কে শুনবে? এই তো আমার বাবা মা আর আন্টি, সাথে পাঠক পাঠিকারাও তো, ওরাও তো জানতে চাইবে। তাহলে সবাইকে ডেকে আনো। কিছুক্ষণের মধ্যে সবাইকে ডেকে আনা হলো। তাহলে বন্ধুরা শুনুন, আকাশ যে ছোটবেলায় হারিয়ে গিয়েছে সেই কাহিনী এখন আপনাদের বলি। 18 বছর আগে আকাশ জন্মগ্রহণ করে। তখন আকাশের পিঠে একটা দাগ ছিল। ওই দাগটা সেমভাবে আকাশের বাবার পিঠেও ছিল। বাহ, তোমার দাগ আর বাচ্চার দাগ তো সেম। দেখতে হবে না ছেলেটা কার। বন্ধু, তুই কিন্তু ঠিকই বলেছিস। আপনারা তো সবসময় ঠিক কথাই বলেন। বন্ধু, আমি তাহলে চলি এখন। এটা তো ছেলের জন্য। একটু কষ্ট করে তুই এনেছিস, তুই পরিয়ে দে। রফিক চৌধুরী আকাশকে একটা চেন পরিয়ে দেয়। আপনাদের তো রফিক চৌধুরীর পরিচয় দেওয়াই হলো না। রফিক চৌধুরী আর শাহজাহান চৌধুরী অনেক ভালো বন্ধু। তারা ছোটবেলা থেকেই বন্ধু। এভাবে দেখতে দেখতে কয়েকটা বছর তো কেটে যায়। ওই সময় আকাশের বাবা শাহজাহান চৌধুরী আর্মিতে ছিলেন না। উনি তখন অন্য একটা ডিপার্টমেন্টে, অন্য আরেকটা বাহিনীতে সেনা ছিল। তখন আকাশের বয়স 7 বছর হবে। একদিন, আম্মু, আমাকে তো স্কুলে যেতে হবে। একটি সময় অপেক্ষা করো, আমি তো তোর জন্য খাবার বানিয়ে দিচ্ছি। তুমি এত লেট করে ঘুম থেকে উঠলে আমাদের খেতে তো লেট হবেই। আমি দেরি করি তাই না? তা নয় তো কি। যাও, আজকে তোমাদের বাবা ছেলের খাওয়া বন্ধ। এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমাদের খাওয়া বন্ধ রাখবে? রাখবো। বাবা ছেলে আজকে কোনো খাওয়া হবে না। ঠিক আছে, আমরাও বাইরে খেয়ে আসবো। এরপর আকাশ ওর বাবার সাথে বের হয়। রাস্তায় অনেক বৃষ্টি ছিল বলে ওনারা একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। এইদিকে আকাশের বাবা যে ডিপার্টমেন্টে কাজ করতো তারা চলে এসেছে। এসে আকাশের বাবাকে নিয়ে যায়। যাওয়ার আগে উনি আকাশকে কিছু ডলার তো দিয়ে যায়। এদিকে আকাশ ওই দিন আর স্কুলে যায়নি।
কেননা রাস্তা থেকে ওকে কিছু লোক তুলে নেয়। এর কারণ হলো ওরা বাচ্চাদের শরীরের অঙ্গ বিক্রি করে থাকে, সেই জন্য ওরা আকাশকে নিয়ে যায়। এইদিকে রাতে শাহজাহান চৌধুরী বাসায় ফেরে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আকাশ তো আজ স্কুলে যায়নি, দুপুর থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না। ছেলেটা কোথায় গেছে, কি করছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে কেন কল দাওনি? তোমার ফোনও বন্ধ ছিল। তখন ওনার মনে পড়ে চার্জ ছিল না মোবাইলে। এদিকে শাহজাহান চৌধুরী সবাইকে কাজে লাগিয়ে দেয়। কোনোভাবেই খোঁজ নিয়ে জানতে পারেনি আকাশ কোথায় আছে। শুধু এতটুকু জানতে পেরেছে আকাশকে কেউ উঠিয়ে নিয়ে গেছে, সাথে আরও কিছু বাচ্চাদেরও। তখন উনি জানতে পারে এরা বাচ্চাদের শরীরের অঙ্গ বিক্রি করে দেয়। এদিকে আকাশের মা তো কান্নায় ভেঙে পড়ে। সবটাই হয়েছে আমার জন্য। আমি যদি তোমাদের খেতে দিতাম তাহলে আজকে আমার ছেলেটা আমার কাছেই থাকতো। আমি দেখি ওকে খুঁজে বের করতে পারি কিনা। এইদিকে দুদিন চেষ্টা করেও কোনোভাবে খুঁজে পায়নি আকাশকে। তাছাড়া পাবে কি করে, কেননা ওই দিনেই ওরা আকাশকে পাচার করে দেয়। 4 দিন পরে আকাশের বাবা তা জানতে পারে, সেজন্য উনি আরও ভেঙে পড়েন। পরবর্তীতে উনি এই শিশু পাচারদের ধরতে থাকে। এভাবে উনি আস্তে আস্তে প্রমোশন হতে হতে একটা সময় সেনাবাহিনীতে আসেন। তারপরে উনি থেমে থাকেননি, আস্তে আস্তে উনি মেজর হয়েছেন। তাহলে বন্ধুরা, আকাশ ওর বাবা মার থেকে আলাদা কিভাবে হয়েছে তা তো আপনারা জানলেন। এখন চলুন আকাশ কিডন্যাপ হওয়ার পরে ও একজন এজেন্ট কিভাবে হলো সেটাও আপনাদের বলি। যদিও আকাশ এজেন্ট কিভাবে হলো সেটা তো ইরাকে বলেনি, ইরাকে শুধু ছোটবেলার কাহিনী বলেছে। এর ভিতরে আমি চাই আপনারা আকাশের এজেন্ট হওয়ার বিষয়ে একটু জেনে নিন। এইদিকে আকাশকে পাচার করে নিয়ে আসা হলো লন্ডনে। ওখানে প্রথম অবস্থায় একটা হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওখানে আকাশকে অপারেশন করে ওর অঙ্গগুলো রাখা হবে, কিন্তু একজন ডক্টর আকাশকে নিয়ে পালিয়ে আসে। খবরটা লোকজন জানতে পেরে ওই ডক্টরের উপরে অনেক হামলা করতে থাকে। হামলার একটা পর্যায়ে ওই ডক্টর মারা যায়, কিন্তু আকাশ ততক্ষণে বেঁচে যায় এবং পথে পথে ঘুরতে থাকে। চলে আসে একটা আশ্রমে, ওখানেই আকাশ বড় হতে থাকে। এভাবে একের পর এক জায়গা বদল করতে করতে এই পর্যন্ত এসেছে। এখানে আকাশের 18 বছরের কাহিনী শেষ করছি, কেননা হয়তো যত বলতে যাব ততই সমস্যা। সেই জন্য উল্টোপাল্টা বলে সময় নষ্ট করতে চাইছি না। 18 বছরের সমাপ্তি এখানেই হলো। বর্তমানে সবাই সবটা শুনতে পায়, ওনারা বুঝতে পারছে না কি বলবে। ওই ছেলেটা যা যা বলেছে সব কিছুই তো মিলিয়ে যাচ্ছে। আমিও তো সেটাই লক্ষ্য করলাম। তার মানে ও আমাদেরই হারিয়ে যাওয়া সন্তান। আপনারা যে আকাশকে চিনতে পেরেছেন তা ওকে বলার দরকার নেই। কিন্তু কেন বলবো না? ও যখন নিজে থেকে পরিচয় দিতে চাইছে না, তখন কিছু তো একটা ব্যাপার আছে ওর মধ্যে। নয়তো এত বছর পরেও আপনাদের দেখার পরও কেন এরকম করছে? তাহলে আমরা এখন কি করব? আপাতত যেভাবে চলছে সেভাবেই চলতে থাকুক। ও যখন জানাবে তখনই না হয় আমরা জিজ্ঞেস করে নিব কেন ও এরকমটা করেছে। ঠিক আছে। তবে বাবা মা, তোমাদের আরেকটা কথা বলার ছিল। কি কথা? আমি আকাশকে ভালোবেসে ফেলেছি, আমি ওকেই বিয়ে করতে চাই। আকাশ যখন ওর ছেলে তখন আমার কোনো আপত্তি নেই। তাহলে এতদিন যেভাবে চলছে সেইভাবেই চলতে থাকুক। ওকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না আমরা যে সবটাই জানি। ঠিক আছে, তাই হবে। এদিকে পরের দিন আকাশ ওর রুমে ঘুমাচ্ছিল, তখন ইরা এসে বিছানায় বসে তখন খেয়াল করে আকাশের হাতে থাকা ঘড়িটা লাল হয়ে আছে। সেই জন্য তাড়াতাড়ি করে আকাশকে ঘুম থেকে ওঠায়। আকাশ ওঠো, এই আকাশ তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে, এত সকাল সকাল ডাকছো কেন? তোমার ঘড়ি এরকম লাল হলো কেন? কই দেখি তো। ঘড়ি চেক করে দেখে লাল হয়ে আছে। সেই জন্য আকাশ তাড়াতাড়ি করে তৈরি হতে থাকে। এরকমভাবে তৈরি হতে দেখে ইরা কিছুটা অবাক হয়। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? কাজ আছে। কখন আসবে কিছু তো বলো। এসে জানাবো বলেই বেরিয়ে পড়ে। এদিকে ইরা ব্যাপারটা সবাইকে জানায়। কেউ কল দিয়েও কোনোভাবে আকাশের সাথে কথা বলতে পারছে না। এদিকে কিছুক্ষণ পরে আকাশ পৌঁছে যায় হেডকোয়ার্টারে। স্যার, এত জরুরি তলব?
তুমি আগে তৈরি হয়ে নাও, তোমাকে বের হতে হবে। কোন জায়গায়? লোকেশন তোমাকে পাঠিয়ে দিয়েছি, তুমি তাহলে বের হয়ে যাও। যতজন লাগবে নিয়ে যাও। কি ধরনের কাজে যাচ্ছি না বললে বুঝবো কি করে? স্যার এরপর কিছু কথা বলে, ওগুলো শুনে ওকে স্যার, যাচ্ছি আমি। এদিকে বের হয়, সাথে আবিরকে নেয়। এর বাইরে নেয় আরও কিছু এজেন্টকে। ওদের নিয়ে চলে আসে একটা জঙ্গলের ভিতরে। এখানে আমরা কি খুঁজবো? আমাদের কিছু খুঁজতে হবে না, যার দরকার সেই আমাদের খুঁজে নেবে। মানে আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। তোকে এত কিছু বুঝতে হবে না, তুই বরং অন্য একটা দিকে যা। কোন দিকে যাব? আপাতত এই গাছের উপরে উঠে যা, তারপর কি করতে হবে তা আমি তোকে জানাবো। ঠিক আছে, তাই করবো। কিছুক্ষণ পরে আকাশ একটু একটু করে পাহাড়ের অপর প্রান্তে যেতে থাকে। এদিকে আবির আর বাকিরা লক্ষ্য রাখতে থাকে। ওদের আজকের টার্গেট এখান থেকে কিছু হিরোইন উদ্ধার করতে হবে, যা একটু পরে একজন লোক হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবে। সেই জন্য ওরা অপেক্ষা করতে থাকে। 2 ঘন্টা পরে একটা হেলিকপ্টার আসে, প্যাকেটগুলো দিয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তাহলে এখন কি অ্যাটাক করব? আগে আমাদের বুঝতে হবে এখানে কতজন লোক আসে, লোক অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে। কিছুটা সময়ের পরে কয়েকজন লোক বের হতে থাকে ওখান থেকে। ওরা বাক্সগুলো নিয়ে ভিতরে যায়। তখনই ওরা বুঝতে পারে এখানে কতজন লোক হতে পারে। একটু পরে আবির, আমি যখন বলবো তখনই তুই অ্যাটাক করবি। জি স্যার, তাই করব। কিছুটা কাছে এসে ওদের রুমের ভিতরে কি হচ্ছে তা দেখতে থাকে। কিছুটা সময় যাওয়ার পরে আবিরকে ইশারা করে। আবির যতগুলো লোকের মাথা দেখতে পায় ততগুলো লোককে মারতে থাকে। এভাবে মোটামুটি অনেকগুলো লোককে মেরে ফেলে। এর ভিতরে ওদের দলের সর্দারকে ধরতে পারে। অনেক চেষ্টার পরে তোকে হাতে পেয়েছি, এখন বল কি করবি তুই? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এইগুলো আর কখনো করব না। ছেড়ে দিতে পারি কিছু শর্তে। কি শর্ত বলুন? তোকে বেশি কিছু করতে হবে না, তুই কার হয়ে কাজ করিস শুধু এইগুলো আমাকে বলে দে, আমি তোকে ছেড়ে দেব। আমি কার হয়ে কাজ করি এটা আমি নিজেই জানি না। এখানে প্রতি মাসে একবার করে হিরোইনগুলো আসে, সেগুলোকে এখান থেকে আমি লোকের মাধ্যমে সাপ্লাই করতে থাকি। ওরা এরপর হাত বদল করতে করতে কী করে তা আমি আর জানি না। তার মানে তুই বলবি না সবটা? যত হিরোইন আসে তাহলে তার উপরে যে আছে তাকে তুই ডলার দিস কিভাবে? ওই যে হেলিকপ্টার আসে, ওর মাধ্যমেই ডলার পাঠিয়ে দেয়। তা এই মাসে ওই লোক কি তোর সাথে একবারও যোগাযোগ করে না? না স্যার, করে না। ঠিক আছে, কিন্তু তুই যাদের সাপ্লাই করিস তাদের নাম ঠিকানা সব কিছু আমাকে বল। কোনো উপায় না পেয়ে এক এক করে সবার ঠিকানা থেকে শুরু করে সব কিছু এক এক করে দিতে থাকে। এইদিকে সব ইনফরমেশন নিয়ে রকিকে ওখানেই মেরে ফেলে। আসলে আপনারা নিজেরাও তো জানেন কিভাবে কি হয়। এরকমভাবে কেউ তো কাউকে ছেড়ে দেয় না, সে সবটা তো আপনারা নিজেরাও জানেন। ওকে মেরে যা হিরোইন ছিল সব কিছু ওখানে থাকা বাড়িসহ উড়িয়ে দেয়। এরপর সেই তথ্যগুলো এনে ওর স্যারকে দেয়। স্যার, এই নিন ওদের নাম ঠিকানা। এবার এই নাম ঠিকানা আপনি পুলিশের কাছে পাঠিয়ে দিন, ওরা তো বাকিটা দেখে নেবে। তাহলে আমি চলি। তাহলে তোমাদের দেখি অনেক তাড়া। কি করব, মেজর সাহেবকে তো পাহারা দিতে হবে। আকাশ, আমি একটা কথা জানতে চাই। কি কথা স্যার? কথাটা হচ্ছে, ইরা কি তোমাকে ভালোবাসে? আপনাকে কি বললো? তুমি যেদিন ইরাকে বাঁচিয়েছো, ইরা তোমার ব্যাপারে আমার সাথে কথা বলতে চলেছে। ওই দিন যাওয়ার আগে অনেকবার তোমার নাম্বার আর ঠিকানা চেয়েছিল। আসলে স্যার আমি নিজেই ওকে ভালোবেসে ফেলেছি, আর ও যখন আমাকে ভালোবাসে তখন এতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার কাজের ব্যাপারে আমি কোনো কিছুই ওকে জানতে দেব না। কেন? একটা সময় তো ঠিক জানতেই পারবে, তখন কি করবে? তখনকারটা তখন দেখে নেব, এখন আমি আসি। ওখান থেকে চলে আসে বাসায়। বাসায় কেউ কিছু জিজ্ঞেসও করেনি, সবাই আগের মতোই আকাশের সাথে মিলেমিশে থাকতে থাকে। ওনারা যে সবটা জানেন তা আকাশকে কোনোভাবেই বুঝতে দেয়নি। এদিকে আকাশও নিজের কাজটা করতে থাকে ভালোভাবে। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তখন ইরা চলে আসে ওই রুমে, এসে আকাশের পাশে বসে। এতে কিছুটা অবাক হয়। কি ব্যাপার, তুমি এত রাতে আমার রুমে কেন? এসেছি তোমার সাথে গল্প করার জন্য। আমার সাথে আবার কেমন গল্প হবে তোমার? আচ্ছা, কখনো যদি তোমার পরিবারকে ফিরে পাও তাহলে কি করবে? হঠাৎ
এরকম প্রশ্ন কেন? প্রশ্ন করার অনেক কারণ আছে, সেজন্য প্রশ্ন করেছি। প্রথম অবস্থায় ওনাদের পাশাপাশি থাকার চেষ্টা করব, দেখব ওনারা আজও তাদের ছেলেকে মিস করে কিনা, ওনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। বাহ, ভালোই তো। তাহলে তুমি তোমার বাবা মাকে খুঁজে এখানে কেন পড়ে আছো? আমি তো তোমার আঙ্কেলের জীবন বাঁচিয়েছি বলে উনি আমাকে আশ্রয় দিল। তুমি কি সারা জীবন এখানে পড়ে থাকবে নাকি? তোমার বাবা মা, ওনাদের তো খুঁজে বের করতে হবে। ওনারা বেঁচে আছে কিনা সেটাই তো মনে নেই আমার। ও আচ্ছা, তাই এই দুদিন কোথায় ছিলে? আমার কাজ ছিল বলে কাজ করতে গিয়েছি। আচ্ছা, আমাকে ভার্সিটিতে পৌঁছে দেবে, চলো। ঠিক আছে, চলো তাহলে। কিছুক্ষণ পরে ইরাকে নিয়ে বের হয় ভার্সিটির দিকে। ওখানে ইরা তো রুমে চলে যায়। এদিকে ভার্সিটিতে কোনো একটা দল বন্দুক নিয়ে ঢুকে পড়ে। তারা পুরো ভার্সিটিতে ঘেরাও করে রেখেছে, সাথে ভার্সিটিতে থাকা সব সিকিউরিটিকেও মেরে ফেলেছে। এইদিকে প্রতিটা ক্লাসরুমে এসে শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জিম্মি করে রেখে দিয়েছে। ওদের আসার খবর আকাশ আগেই বুঝতে পেরেছে, সেই জন্য ও আগেই ওর এজেন্সি আর পুলিশকে কল করে সবটা জানিয়ে দেয়। এইদিকে স্যার একটা কথা বলার ছিল। কি কথা? আকাশ স্যার কল করেছিল। কি বলেছে? আবির বাকিটা বলে ওনাকে। উনি শোনার পরে, তাহলে তুমি বাবু আর এখান থেকে আরও 3 জন এজেন্ট নিয়ে যাও। পুলিশকে যখন বলেছে তখন পুলিশ এতক্ষণে চলে গিয়েছে। কিন্তু স্যারের কোনো ক্ষতি হবে না তো? ওর ক্ষতি এত সহজে কেউ করতে পারবে না। তাহলে আমরা বের হলাম। এইদিকে আকাশ তো এখনও ভিতরে। 20 মিনিটের ভিতরে ওখানে পুলিশ, স্নাইপার সহ আরও 2টো বাহিনী এসে উপস্থিত হয়। স্নাইপার বন্দুক তাক করে আছে। অর্ডার পেলেই ওরা গুলি করা শুরু করবে, কিন্তু পজিশন ঠিক না করা পর্যন্ত যদি গুলি করে তাহলে অনেকের প্রাণ চলে যেতে পারে। সেই জন্য সে সব দিকটাও ভেবে রেখেছে। এদিকে সবাই মোটামুটি রেডি। অন্যদিকে যারা পুরো ভার্সিটি দখল করে রেখেছে তারা সবাইকে নিয়ে একটা জায়গায় আনে। বস, সবাইকে নিয়ে আসবো। একটা জায়গা হলে ভালো হয়, তাহলে সবাই একসাথে থাকা যাবে। যদি কোনো রকম ফায়ারিং হয় তাহলে তোমরা ওই দিকে গুলি করতে থাকবে, আর আমি এই দিকটায় গুলি করতে থাকবো। কিন্তু ওদের উপরে গুলি করলেই তো ওরা আরো বেশি অ্যাটাক করবে আমাদের উপরে। আমরা সবাই এখানে থাকো। কিছু ছেলে মেয়ে আর স্যারদের আমাদের কাছে একান্তই বন্দি করে রাখবো। ওদের মাধ্যমে আমরা এখান থেকে ঠিক বের হয়ে যাব। ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুক, তাহলে আমরা বাকিটা ঠিক ভেবে নেব। ঠিক আছে, তাই হবে। 1 ঘন্টা পার হয়ে যায়, না পুলিশের কাছ থেকে কোনো রিয়াকশন আসছে, না কিডন্যাপারদের থেকে কোনো কল আসছে। এক কথায় সবাই চুপচাপ নিজের নিজের জায়গার থেকে। এইদিকে আকাশও ওদের কাছে জিম্মি, কিন্তু ওই রুমে মাত্র 3 জন লোক। চাইলে ওদের খেলা শেষ করে দিতে পারে, কিন্তু ওরা 3 জন 3টে কোণায় আছে। একজনের উপরে আঘাত করা মানে বাকি 2 জন গুলি করতে থাকবে। এতে ছাত্রছাত্রীরাও মারা যেতে পারে। সেই জন্য ওদের কথা চিন্তা করে চুপ করে আছে। কিছুক্ষণ পরে পুলিশ অফিসার ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ওরাও এতে হ্যাঁ বলে যোগাযোগ শুরু করে। তোমাদের ডিমান্ড কি সেটা বলো। আমাদের বেশি কিছু ডিমান্ড নেই। কিছু লোক আমাদের আস্তানা থেকে হিরোইন লুটে নিয়েছে। ওখানে $100 মিলিয়ন দাম ছিল। আমাকে সে ডলার দিয়ে দাও, আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। কথাটা শুনে আবির, বাবু আর আকাশ বুঝতে পেরেছে ওরা আসলে ওই লোকগুলো, কিন্তু এরা এত কিছু কিভাবে জানে সেটাই ওরা বুঝতে পারছে না। এদিকে পুলিশ তো এই ব্যাপারে কিছুই জানে না। তখনই দেখো, আমাদের মধ্যে কেউ একজন এই কাজটা করেনি, সেই জন্য তোমাদের এটাই ভালো হবে এখান থেকে চলে যাও। আমরা এরকম ভাবে বললে তো শুনবো না। আমাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ দিয়ে দাও, তাহলেই হবে। ঠিক আছে, আমাদের একটু সময় দাও, আমি খোঁজ নিয়ে দেখতেছি। এই কথা বলে কল তো কেটে দেয়। তখনই আবির আর বাবু এসে পুলিশ অফিসারকে নিজেদের পরিচয় দিয়ে সেই কাহিনীগুলো বলে। উনি তো পরিচয় পেয়ে ওদের স্যালিউট দেয়। একটু পরে ওরা ওদের স্যারের সাথে কথা বলে। এইদিকে উনি আবার সরকারকে কথাটা বলে ওখান থেকে আবার প্রেশার দিয়ে বলছে কাজটা যেন তাড়াতাড়ি করা হয়। পরে এজেন্সির স্যার আবার বুঝতে থাকে। দেখুন, আমরা আপাতত ওদের কথাটাই মেনে নিই। আমরা কিন্তু চাইলে সব লোকেদের মেরে ফেলতে পারবো, কিন্তু এতে ওখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকও মারা যেতে পারে। তখন তো দেশেরই ক্ষতি। তার উপর পুরো ভার্সিটিতে ওরা বোমা রেখেছে।
আমি আপাতত ওই দিকটার ব্যবস্থা করছি। ততক্ষণে আপনি ডলার দেওয়ার কথা বলে ওদের কিছুটা সময় একটু ব্যস্ত রাখেন। সেই জন্য ওদের থেকে কিছুক্ষণ সময় চেয়ে নেয়, কেননা এতগুলো ডলার ওরা বললেই তো আর দিয়ে দেবে না। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে, আস্তে আস্তে ও লোক সরিয়ে নিতে থাকে, মানে সুযোগ মতো লোকদের মারতে থাকে এক এক করে। এদিকে বাকি এজেন্টগুলো ভার্সিটিতে থাকা সবগুলো বোমা নষ্ট করতে থাকে। অনেকটা সময়ের পরে ওরা সবগুলো বোমা নষ্ট করে ফেলে। এইদিকে এই লোকগুলো আস্তে আস্তে বুঝতে পারে যে ওদের লোক কমে যাচ্ছে ধীরে ধীরে, সেই জন্য ওরা বাকি সব কিছু চেক করতে থাকে। ওই সুযোগে আকাশ ওদের মধ্যে যাকেই একা পাচ্ছে তাকেই মেরে ফেলছে। এভাবে কিছুক্ষণ পরে লোকের সংখ্যা একদম কমে যায়। ততক্ষণে বাকি পুলিশ আর এজেন্টগুলো ভিতরে চলে আসে। ওরা এসে বাকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকের খবর তো জানলেন, অন্যদিকে ডেভিল যখন সবটা জানতে পারে তখনই আমার এত সুন্দর প্ল্যান কে এভাবে নষ্ট করে দিল? বস, সেটা তো জানি না, তবে যেই করুক না কেন ও কিন্তু অনেক সাহসী হবে মনে হচ্ছে। আমি এখানে ওই ছেলের বাহবা শুনতে আসিনি, এসেছি ওই ছেলের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। বস, ওখানে থাকা সিসিটিভি থেকে ওই ছেলেটার ছবি আমরা পেয়েছি, যা আমাদের কাজে লাগবে অনেক। দেখি তো কোন ছেলে। ডেভিল ছবি দেখে চমকে ওঠে, কেননা একে ডেভিল আগেও কোথায় যেন দেখেছে, কিন্তু এখন ডেভিল ঠিক মনে করতে পারছে না। এইদিকে আকাশ তো ওর মতো কাজ করে যেতে থাকে। রাতে বাসায় ফিরে তখন এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বাইরে আমার কাজ ছিল। কাল আমি একটু বের হব, সেজন্য সকাল সকাল উঠতে পড়িও। ঠিক আছে, তাই হবে। উপরে এসে শুয়ে পড়ে। তখনই ওখানে আবার ইরা আসে। তুমি বারবার এই রুমে আসো কেন? তোমাকে ছাড়া যে আমার ঘুম আসে না। এতগুলো বছর যেভাবে ঘুমালে এখন সেভাবে ঘুমাও। কিন্তু এখন আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না। আমাকে ছাড়া কেন হবে? আমি যে তোমাকে ভালোবাসি আকাশ, তোমাকে আমার জীবন সঙ্গী করতে চাই। তুমি তো জানো আমি এই বাড়িতে শুধুমাত্র একজন বডিগার্ডের মতো হয়ে এসেছি। সেখানে যদি তুমি আমাকে এখন এসব বলো তাহলে তো। এত কিছু জানি না আমি, তুমি আমাকে বিয়ে করবে কিনা তা বলো। কিন্তু তোমার পরিবার? পরিবারকে আমি মানিয়ে নিব। তোমার পরিবার আজও মানবে তো? সেসব তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সবটা সামলে নেব। ঠিক আছে, তাই হবে। যদি সবাইকে মানাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। এদিকে ইরা তখন চলে যায়। অন্যদিকে আকাশ রুমে ঘুমিয়ে পড়ে। সকালে বের হয় শাহজাহান চৌধুরীর সাথে। অন্যদিকে ইরা ওর বাবা মা আর পারুল আক্তারকে বলে বিয়ের কথা ওনারা শুনে খুশি হয়েছে। কেন খুশি হয়েছে তা তো আপনারা জানেন, সেজন্য নতুন করে আর বলার মতো কিছু হয়নি। এদিকে আকাশ তো শাহজাহান চৌধুরীর সাথে আর্মি ক্যান্টনমেন্টে এসেছে। ওখানে ওনার ফিঙ্গারপ্রিন্ট একটা মেশিন থেকে চেঞ্জ করা হবে, সেজন্য ওনাকে এভাবে নিয়ে আসা। কিছুক্ষণ পরে ওখানকার কাজ শেষ করে চলে আসে বাসায়। বাসায় এসে দেখে সবাই বসে আছে। কি ব্যাপার, সবাই এখানে বসে আছো কেন? আমরা তো ইরার বিয়ে নিয়ে কথা বলছিলাম। ইরার বিয়ে কার সাথে? ছেলে আমাদের পছন্দ করা শেষ। তাছাড়া ইরা যখন নিজে ছেলেটাকে পছন্দ করেছে তখন সেখানে তো আপত্তি করার কোনো কিছুই আর হয়নি। তার ছেলেটাকে? ছেলেটা আকাশ। ইরা ওকে ভালোবাসে, সেজন্য আমি চাই ওদের 4 হাত এক করে দিতে। এখন তুই আকাশের সাথে কথা বলে দেখ এই বিয়েতে আকাশ রাজি কিনা। যদি রাজি থাকে তাহলে আমি 3-4 দিনের মধ্যে ওদের বিয়ে দিয়ে দিব। তা আকাশ, তোমার কোনো আপত্তি নেই তো? না আঙ্কেল, আপনাদের যখন কোনো আপত্তি নেই তখন আমারও কোনো আপত্তি নেই, কিন্তু আমার সম্পর্কে কোনো খোঁজখবর না নিয়ে এরকম ডিসিশন নেওয়াটা কি ঠিক হবে? দেখো, এতগুলো দিন তো তোমাকে দেখলামই, তাছাড়া তুমি নিজেই তো বলেছো তোমার এখানে কেউ নেই। সেখানে আমার মেয়েকে বিয়ে করে এই বাসায় থেকে যেতে পারো, তোমাকে কোনো কাজও করতে হবে না। যদি তোমার বসে খেয়ে থাকতে সুবিধা হয় তাহলে তোমাকে একটা ব্যবসায় ধরে দিব আমরা। না থাক, ব্যবসা লাগবে না, শুধু আমার প্রয়োজন পড়লে আমাকে বাসার বাইরে যেতে দিলেই হবে। ওটা দেখার দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। আল্লাহ জানে কপালে কি আছে। কি ভাবছো? কিছু না। তাহলে আকাশ, কাল থেকে আমরা বিয়ের কাজ শুরু করি। তোমার যদি কোনো বন্ধু থেকে থাকে তাহলে জানিয়ে দিও। জি, জানাবো। এইদিকে এরা বিয়ের আয়োজন করতে থাকে। অন্যদিকে আকাশ ওর এজেন্সিতে এসে মোটামুটি আবির বাবু আর ওর স্যার
এদের সাথে আরও 2জন এজেন্টকে আসতে বলে। আসলে আরও অনেককে বলেছে, কিন্তু এজেন্সিতে কাজ থাকার কারণে ওর স্যারের সাথে পরামর্শ করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এইদিকে বিয়ের কাজ শুরু হয়ে যায়। বিয়ের দিন আকাশের পক্ষ হয়ে ওরা 5 জন আসে। একে একে আকাশ ওদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এখানে আশ্চর্য বিষয় হলো, শাহজাহান চৌধুরী আকাশের স্যারকে চেনা চেনা লাগছে না, কিন্তু কোথায় দেখেছে সেটা খেয়াল করতে পারছে না। এদিকে কাজী এসে যখন বরকনের পরিচয় জানতে চায়, তখন ওরা পরিচয় বলতে থাকে। পরিচয় শুনে শাহজাহান চৌধুরী অনেক খুশি হয়। কিছুক্ষণের মধ্যে ওদের বিয়ে হয়ে যায়। এদিকে আবির আর বাবু মিলে আকাশের জন্য বাসর ঘর সাজাতে থাকে। অন্যদিকে আকাশের স্যার বাকি 2 এজেন্টকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে সত্যি আকাশ অনেক লাকি। কি করে? যাকে বাঁচিয়েছে আজকে তার সাথেই বিয়ে হচ্ছে। আকাশ ওর লাইফে অনেক কষ্ট করেছে। সবটা তো দেখেছি আমি, এখন যদি একটু সুখের দেখা পাই। নিশ্চয়ই পাবে। রুম সাজানো শেষ। এদিকে ইরা তো রুমে এসে সব রকম প্রস্তুতি নিয়ে বসে আছে। অন্যদিকে আকাশ রুমে ঢুকতে যাবে, আবির আর বাবু ডলারের জন্য আটকে রাখে। এখানে কোনো ছাড় হবে না। আমার মানিব্যাগ তো রুমে। আমি নিয়ে আইতেছি। তোকে আনতে হবে না, ভাবিকে বলি নিয়ে আসবে। আকাশের মানিব্যাগ কোথায় রেখেছে সেটা তো আমি জানি না। টেবিলের ড্রয়ারে রাখা আছে। এদিকে ইরা মানিব্যাগ বের করে কি কি আছে তা দেখতে থাকে, সাথে কিছুটা চমকে ওঠে। কেন চমকে ওঠে তা আপনাদের পরে জানাবো। আগে ওদের ডলার দিয়ে বিদায় করি, নয়তো সারা রাত এখানে পার করে দিতে হবে। ওদের ডলার দিয়ে বিদায় করে ভিতরে চলে আসে। এরপর কি হয়েছে তা আশা করি আপনাদের আর বলে দিতে হবে না, সেটা এখন সবাই জানেন, সেজন্য নতুন করে বলার মতো কিছু হয়নি। পরের দিন সকালে ওরা গোসল করে যে যার মতো নিচে আসে। এদিকে এরা তো খেতে থাকে। তখনই আচ্ছা আকাশ, তোমার বাবা মা কি বেঁচে আছে? কথাটা শুনে চমকে ওঠে, কেননা ওর বাবা মা তো ওর সামনেই। যদি এখন বলে বেঁচে নেই তাহলে তো অনেক বড় ভুল করবে। সেই জন্য ওনারা বেঁচে আছে কিনা আমি তো জানি না, কেননা 18 বছর আগে আমি ওনাদের থেকে হারিয়ে গিয়েছিলাম। সেজন্য এতগুলো বছর পরে ওনারা কোথায় আছে, কি করছে, আমার সেসব মনে নেই। যদি কখনো ওনাদের খুঁজে পাও তখন কি করবে? আগে দেখি ওনারা আমাকে চিনতে পারে কিনা। যদি চিনতে পারে তখনই পরিচয়টা দিয়ে দেব। ঠিক আছে, বলে দিও। কিছুক্ষণ পরে আকাশ খেয়ে বেরিয়ে পড়ে। এদিকে ইরা আর বাকিরা মিলে প্ল্যান করতে থাকে কিভাবে কি করা যায়। সন্ধ্যার পরে আকাশ বাসায় ফেরে, তখন ইরা পুরনো কিছু শার্ট প্যান্ট সাথে আরও কিছু খেলনা এনে রাখে। আকাশ ভিতরে এসে এসব দেখে চমকে ওঠে, কেননা এই সব কিছু আকাশের ছিল, যা আকাশ ছোটবেলায় এইগুলো দিয়ে খেলা করত। কিন্তু এইগুলো এখানে দেখতে পেয়ে আকাশ কিছুটা অবাক হয়। তখন সামনে তাকিয়ে দেখে ওর বাবা মা দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে, যা দেখে আকাশ আর নিজেকে ধরে রাখতে পারেনি। ওনাদের কাছে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কয়েক মিনিট যাওয়ার পরে তুই যখন সবই জানিস তখন কেন তোর পরিচয় আমাদের বলিসনি? আমি জানতে চেয়েছিলাম আজও তোমরা আমাকে মনে রেখেছো কিনা, তা জানার জন্য তোমাদের পরিচয় জানাইনি। কিন্তু তোমরা কি করে জানতে পারলে? আমরা তো অনেক আগ থেকেই জানি, তাছাড়া এরা আমাদের সবটা বলেছিল। এরা কি করে জানে? তুমি যে আমাকে কাহিনী বলেছিলে সেখান থেকে সবটা জানতে পারি। বাহ, তুমি দেখি আমার থেকেও ফার্স্ট। দেখতে তো হবে কার বউ আমি। আকাশ, তোকে রফিকের সাথে ওর ব্যবসা দেখাশোনা করতে হবে। কিন্তু তা সম্ভব না। আরে আমি তোমার শ্বশুর, আমার বিজনেসে তুমি আসলে এতে তো আমারই উপকার হবে। লোকে কি বললো তা জানার দরকার নেই। না থাক, আকাশ বর্তমানে যেভাবে আছে সেভাবেই ভালো আছে। ওকে আমাদের কোম্পানিতে আসতে হবে না। তুই যখন বলছিস তখন থাক, কিন্তু আকাশ করে কি বর্তমানে? আকাশ কিছু বলতে যাবে তখনই থাক সেসব কথা, আমি ওর থেকে জেনে নিই, তারপর তোমাকে জানাবো। ঠিক আছে আকাশ, তুমি যাও তাহলে। আচ্ছা, আমি রুমে গেলাম। আকাশ যাওয়ার পরে ইরা বাকিদের আকাশের ব্যাপারে বলে। ওনারা তো নিজেরাই শুনে অবাক হয়ে যায়। ইরা, তুমি কি শিওর? জি আপু, আমি শিওর। আকাশ নিজে কি তোমাকে বলেছে কথাটা? আমি নিজে জানতে পেরেছি, সেজন্য ওকে আর কিছু বলিনি, নাই জানতে দিয়েছি। বাহ, আমার জামাই তো তাহলে।
কিন্তু ও যেন বুঝতে না পারে। আচ্ছা আমি রুমে গেলাম। ইরা রুমে এসে দেখে আকাশ রুমে নেই, সেজন্য বারান্দায় দেখতে থাকে কিন্তু সেখানেও নেই। বারান্দা থেকে বের হতেই আকাশ সামনে চলে আসে। রাতে ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ বের হয়ে চলে আসে এজেন্সিতে। ওখানে আকাশকে দেখে অবাক হয় বাকিরা। একদিন না যেতেই সরাসরি চলে এসেছি, ব্যাপারটা কি? ব্যাপার তেমন কিছুই না। আচ্ছা স্যার কোথায়? ওনার কেবিনে আছে। ঠিক আছে, যাচ্ছি আমি। ওনার কেবিনে এসে কথা বলতে থাকে। তখন উনি জানায়, আকাশ, খবর পেয়েছি ডেভিড এখন লন্ডনে আছে, সেজন্য তুমি লন্ডনে এসে ওর ব্যাপারে খোঁজ নাও। কিন্তু স্যার, ইরাকে রেখে এলে বাসার সবাই তো। তার জন্য আমিও প্ল্যান করে রেখেছি তোমাদের দুজনের জন্য হানিমুন আমার তরফ থেকে। আর তুমি সময় করে শুধু তথ্য বের করে নিলেই হবে। এতে হানিমুনের নাম করে সহজেই তুমি চলে যেতে পারবে। কথাটা কিন্তু ঠিক বলেছেন। তাহলে যাচ্ছি কবে? আগে তোমার বউয়ের সাথে কথা বলে দেখো, সে কখন যেতে চায় সেই অনুযায়ী আমাকে তারিখ বলবে, আমি টিকিট কেটে রেখে দেব। তাহলে আমি এখন চলি। বিকালে বাসায় এসে ইরাকে হানিমুনের কথাটা জানায়। ইরা তো শুনে অনেক খুশি হয়, কিন্তু ইরা এটা জানে না আকাশ হানিমুনের পাশাপাশি অন্য কাজেও যাচ্ছে। তাহলে কবে যাচ্ছি আমরা? বাবা মাকে জিজ্ঞেস করে নেই। ওনাদের আবার কেন জিজ্ঞেস করতে হবে? ও তুমি বুঝবে না। রাতে খাবার খাবার সময় ইরা পরিবারের সবাইকে জানায় ব্যাপারটা। সবাই শুনে কিছুটা লজ্জা তো পায়, তাও কিছু না বলে চুপচাপ আছে। আরে বলবে তো তোমরা, কবে যাব আমরা? তোর যখন ইচ্ছা হয় তখন গেলেই হবে। ঠিক আছে। রাতে ঘুমানোর সময় ইরা আকাশকে বলতে থাকে। আকাশ আবার ও স্যারকে বলে দেয়। উনি টিকিট করার ব্যবস্থা করেন। টিকিট কেটে তারিখ জানিয়ে দেয়। 3 দিন পরে ওরা বের হয় যাওয়ার জন্য। তখন দোয়া করি তোরা সুখে থাকিস আর ভালোই ভালো ফিরে আসিস। আকাশ, ইরার খেয়াল রেখো। জি, অবশ্যই রাখবো। আপনারা নিজেদের খেয়াল রাখবেন। কোনো কিছু লাগলে আমাকে জানাবেন, আমি লোক পাঠিয়ে দেব। কথাগুলো বলেই ইরাকে নিয়ে চলে আসে ওখান থেকে। কয়েকটা ঘন্টা পরে ওরা চলে আসে লন্ডনে। ওখানে একটা হোটেল ওদের রুমের ব্যবস্থা করেছে, কেননা এখানে আকাশকে সেফ থাকতে হবে সেই জন্য। পরের দিন আকাশ ইরাকে নিয়ে বের হয়। মোটামুটি ওরা ওই দিন অনেক ঘোরাঘুরি করে। একদিন ঘুরেই ইরার শরীর দুর্বল হয়ে যায়। আমি তো হাঁটতে পারছি না, করে নিয়ে চলো আমাকে। তাই বলে এতগুলো লোকের সামনে নেব? আমি তোমার বউ হয়ে বুঝলে? কি আর করবে, কোলে নিয়ে হাঁটতে থাকে আকাশ। প্রথম দিন ওদের ভালোই কাটতে থাকে। পরের দিন ইরা যাবে না বলছে, সেই জন্য। তুমি তাহলে রেস্ট নাও, আমি বাইরে থেকে ঘুরে আসি। আমাকে নিয়ে যাও। তোমার শরীর দুর্বল, সেজন্য আমার মনে হয় না তোমার যাওয়া ঠিক হবে। ঠিক আছে যাও তাহলে, তবে কোনো মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবে না। আরে তেমন কিছুই হবে না। তাহলে একটা পাপ্পি দিয়ে দিও। ঠিক আছে। পাপ্পি দিয়ে চলে আসে। এরপর ডেভিলের ব্যাপারে খোঁজ নিতে থাকে। অনেকজনকে জিজ্ঞেস করার পরে জানতে পারে অনেক তথ্য। সেই সব তথ্য আবার আকাশ ও স্যারকে জানিয়ে দেয়। উনি জানার পরে, তুমি শিওর তো? জি শিওর। তাহলে তো তোমার এখন দেশে আসা দরকার। আগে ডেভিল দেশে ফিরে আসুক, তারপর আমি আসছি। তুমি তো বললে ও 2 দিন পরে আসবে। কিন্তু বলা তো যায় না, কখন আবার মত চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তুমি তাহলে সবটা শিওর হয়ে জানিয়ে দিও আমাকে। এই দিকটা তো গেল। অন্যদিকে পরের দিন আবার ইরাকে নিয়ে বের হয়। তবে এবার ওরা অনেক জায়গায় ঘুরতে থাকে। এবার আকাশ সবার সাথেই ফোনে যোগাযোগ করতে থাকে। এখানে ওরা আরও 3 দিন থাকে। তখন আকাশ জানতে পারে ডেভিল দেশে ফিরেছে। সেই জন্য আকাশও এবার দেশে ফেরার জন্য প্রস্তুতি নেয় আর ইরাকে জানায়। ইরারও থাকতে ইচ্ছে হলো না, কেননা এখানে মোটামুটি 6 দিন থেকেছে। সেজন্য ওই দেশ থেকে চলে আসে নিজের দেশে। বাসায় ফিরে, তুমি রুমে যাও এগুলো নিয়ে, আমি বের হব। এখন আবার কোথায় যাবে? কাজ আছে আমার, ফিরতে 1-2 দিন লেট হতে পারে। আর হ্যাঁ, আমার মোবাইল বন্ধ থাকবে, সেজন্য কল দিতে না পারলে চিন্তা করো না। কথা দাও তুমি ফিরে আসবে। কথা দিলাম, আমি তোমার কাছেই ফিরে আসব। আচ্ছা সাবধানে যাও। ইরা তো রুমে যায়। এরপর পরিবারের বাকিদের বলে চলে আসে ওখান থেকে এজেন্সিতে। যা যা বলেছি সবটা কি রেডি করা হয়েছে?
সবটা করা হয়েছে, শুধু আপনার জন্য অপেক্ষা। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি, কেননা আজকেই আবার ডেভিল ফিরে যাবে, আর ওই দেশে গেলে আমরা কোনো কিছু করতে পারবো না। তাহলে স্যার চলি আমরা। ঠিক আছে, যাও তাহলে। ডেভিলের খেলা শেষ করে তারপর আসিও। জি স্যার, তেমনটাই ঘুরবো। এই বলে এরা বেরিয়ে পড়ে একটা দ্বীপের দিকে। তবে ওই দ্বীপে ওরা সরাসরি এবার হেলিকপ্টার নিয়ে আসে, কেননা ওদের পুরো টার্গেট এখানে থাকা সবাইকে একে একে মেরে ফেলা। কিন্তু দ্বীপের কাছে যেতেই দ্বীপ থেকে কেউ আবার আক্রমণ করতে থাকে। সেজন্য আকাশরা যারা এসেছে তাদের মধ্যে একটা হেলিকপ্টারে আঘাত লাগে, সেজন্য ওটা উড়তে না পেরে পানিতে পড়ে যায়। সেজন্য আকাশ সহ বাকিরা দড়ির সাহায্য নিয়ে নিচে নামে, এরপর বাকিটা সাঁতরে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে ওখানে। এইদিকে কি, ওরা চলে এসেছে? একটা কাজ করো, সবাই মিলে হামলা করতে থাকো ওদের উপরে। এক কথায় ওদের কাউকেই বাঁচতে দেওয়া যাবে না। জি বস, তাই করছি। এরাও নিজেদের কেবিন থেকে বের হয়ে আক্রমণ করতে থাকে। ওইদিকে আকাশ তো সামনে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। একে একে গ্র্যানেড কামান দিয়ে বাসাগুলো নষ্ট করে দিতে থাকে। কিছুটা সময়ের পরে ওরা মোটামুটি অনেক কিছুই নষ্ট করতে পেরেছে। সেই জন্য ওরা তো অনেক কাছে চলে এসেছে, এখন উপায় কি? বস, আপনি এখান থেকে পালিয়ে যান, আমরা ওদের দেখে নিব। কিন্তু তোমরা তো কোনোভাবেই ওদের সাথে পেরে উঠবে না। তাও বস, যতক্ষণ আছি ততক্ষণ আমরা লড়াই করে যাব। কিন্তু পালাবো কি করে? আমাদের হেলিকপ্টারগুলো তো নষ্ট করে ফেলেছে। পানিতে স্পিড বোট আছে, ওটা দিয়ে পালিয়ে যান। আমি সাথে করে কিছু লোক পাঠিয়ে দিচ্ছি আপনার সাথে। ঠিক আছে, তাই করো তাহলে। এইদিকে ডেভিল তো স্পিড বোটে উঠে পড়ে, ওর সাথে আরও কিছু লোক উঠে পড়ে। এরা এখান থেকে পালাতে থাকে। তখনই স্যার, ওরা তো পালাচ্ছে। আকাশ তাকিয়ে দেখে ওরা চলে যাচ্ছে, কিন্তু আশেপাশে আর কোনো বোট নেই যে আকাশ ওটাতে উঠে পড়বে। সেই জন্য উপর থেকে ওদের হেলিকপ্টার নিচে নামাতে বলে। হেলিকপ্টার নিচে নামে, ওটার মধ্যে উঠে পড়ে, সাথে আরও দুজন এজেন্ট নিয়ে নেয়। আমি ডেভিলকে দেখছি, তোমরা এই দিকটা দেখো। জি, তাই হবে। এরা এইদিকে দেখতে থাকে। অন্যদিকে আকাশ হেলিকপ্টার দিয়ে ডেভিলের কাছাকাছি চলে আসে। ডেভিলের লোকেরা গুলি করতে থাকে, কিন্তু হেলিকপ্টার আর বোটের গতি আলাদার জন্য ওরা নিশানা ঠিকমতো লাগাতে পারছে না। এইদিকে আকাশ ডেভিলের দিকে একটা মিসাইল মারে, যা 10 সেকেন্ডের ভিতরে পুরো স্পিড বোট উড়িয়ে দেয়। কিছুক্ষণ ওরা দেখতে থাকে সবাই মারা গেছে কিনা। যখন পুরোটা শিওর হয় তখন ওরা আবিরকে জানায়। আবির, এই দিকটা শেষ, তোমার ওই দিকটা? পুরো দ্বীপ উড়িয়ে দিয়েছি। চলো তাহলে এখন ফিরে যাই। ওখান থেকে ওরা চলে আসে এজেন্সিতে। ওখানেও স্যার তো সবটা শুনে খুব খুশি হয়। সত্যি আকাশ, তুমি না থাকলে আমার এজেন্সির যে কি হতো। স্যার, যখন আমি থাকবো না তখন দেখবেন আমার জায়গায় অন্য কেউ চলে আসবে। আচ্ছা, তুমি তাহলে এখন ফিরে যাও। জি স্যার, যাচ্ছি। এদিকে আকাশ ফিরতে থাকে, অন্যদিকে পরিবার তো টেনশনের শেষ। কিছুক্ষণের মধ্যে আকাশ ফিরে আসে। ওকে দেখে ইরা জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরাতে আকাশ তো অবাক হয়। কি হলো, এরকম করছো কেন? কথা দাও, তুমি এই চাকরি ছেড়ে দেবে। কোন চাকরি? তুই যে একজন র্যাও এজেন্ট, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি, আর আমরা চাই না তোকে হারাতে। তোমরা কিভাবে জানলে? বাসরাতে আমি যখন তোমার মানিব্যাগ খুঁজছিলাম, তখন তোমার মানিব্যাগে আমি কার্ড দেখি, তখনই আমি জানতে পারি। এরপর আমি বাকিদের জানাই। বাহ, তাহলে তুমি দেখি সব কিছুই আগে থেকেই জেনে যাও। শত হোক, এজেন্টের বউ বলে কথা, এতটুকু তো জানা থাকতেই হবে। আকাশ, আমি বলি কি, তুমি এজেন্সি ছেড়ে দাও। এই কাজে রিস্ক অনেক। তুই জানিস না আমরা কতটা টেনশনে থাকি সারাক্ষণ। কিন্তু মা, এরকম ভাবে আমি চাইলেও ছাড়তে পারবো না এজেন্সি। কেন পারবি না? বাবা, বোঝার চেষ্টা করো। আমাদের যেভাবে ট্রেনিং দেওয়া হয়, এতে করে আমাদের কেউ মারবে এটা তো সম্ভব না। তাছাড়া বোঝার চেষ্টা করো এরা। ঠিক আছে, দাও, তোমাকে পারমিশন দিলাম। সত্যি বলছো তো? কিন্তু লাভ আর ক্ষয় হলো। কেন, কি হয়েছে? আমি সিক্রেট র এজেন্ট হয়ে আর থাকতে পারলাম কই। ওটাই তো তোমার ব্যাড লাক।
কথাটা শুনে আকাশ তো মন মরা হয়ে পড়ে, কিন্তু বাকি সবাই হেসে দেয়। এতে আকাশও না চাইতে হেসে দেয়। আর এই গল্প এখানেই শেষ করা হলো। এবার অনেকে বলবেন গল্পের শেষের দিকটা ভালো হয়নি। তো যদি এরকম কারোর মনে হয়ে থাকে তাহলে শেষের দিকটা কীরকম হলে ভালো হতো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিতে ভুলবেন না। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।